গল্প অপেক্ষা। লেখায় আফরিন ইনায়েত কায়া। ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছি। আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল। নিজের স্বপ্নের ভার্সিটিকে প্রথমবারের মতো সামনাসামনিভাবে দেখতে পারবো। সেই সাথে হালকা একটা ভয়ও কাজ করছে। খুব বেশি সময় নেই আর হাতে, মাত্র মাসখানেক বাকি। আর তারপর অ্যাডমিশন টেস্ট নামক অগ্নি পরীক্ষা। জানি না ভাগ্য আমাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু আমি যথাসাধ্য চেষ্টা করেছি। রাত দিন এক করে পড়াশোনা করেছি যাতে এই ভার্সিটিতে পড়ার সুযোগ পাই। বই খাতায় মাথা গুঁজে যখন আমি জ্ঞান চর্চায় ব্যস্ত, বাবা রুমে এসে বললেন, মা জানিস তো, শুধু বই পড়লেই জ্ঞান বাড়ে না, কখনো চোখে দেখা জিনিসও জ্ঞান বাড়ায়। এইভাবে শুধু বই পড়া মানে মরীচিকার পেছনে ছোটা। তার চেয়ে বরং চল ভার্সিটি ঘুরে আসি। নিজের বহুদিনের লালন করা স্বপ্নকে পূরণের সুযোগ তাই আর হাতছাড়া করতে পারিনি। নির্ধারিত দিনে বাবা মা আর দুই বান্ধবী মিলে হাজির হলাম সেই স্বপ্নের ঠিকানায়। ঠিক যতটা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি সুন্দর। জায়গাটা পুরোটাই যেন স্বপ্নের মতো। সদ্য ফোটা ফুলের উপর মৌমাছির মতো নেচে বেড়াচ্ছি আমরা। কখনো বা মুগ্ধ চোখে দেখছি, কখনো বা ছবি তুলে নিয়ে পাগলামি করছি। ঘুরতে ঘুরতে আব্বু আম্মু এক পর্যায়ে হাঁপিয়ে উঠলেন। তবুও আমাদের দেখা যেন শেষই হয়নি। এক পর্যায়ে আম্মু বলে উঠলেন, এই তোরা যা, বাকিটা ঘুরে আয়। আমরা একটা টঙে বসে ততক্ষণে চা খাই। আম্মুর কথা শুনে আমাদের যেন খুশি আর ধরে না। একটা বিল্ডিং এর সামনে গিয়ে দেখি বড় হলো রুমে একজন টিচার ভাষণ দিচ্ছেন। হয়তো বা কোন সম্মেলন বা কোন সমাবেশ হচ্ছে। সবাই যে যার মতো গিয়ে বসে যাচ্ছে, কোন বাধ্যবাধকতা নেই। জিনাত আমার হাত ধরে বলল, এই কায়ে চল ভেতরে যাই। আমি চোখ বড় বড় করে বললাম, মাথা খারাপ, এইটা ভার্সিটি স্টুডেন্টদের জন্যে, ধরা পড়লে সে সব। আনি বলল, আরে ধরা কেন পড়বি? বলবো যে আমরা এই ভার্সিটির স্টুডেন্ট। আর আইডি কার্ড দেখতে চাইলে? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম আমি। জিনাত হালকা বিরক্তি নিয়ে বলল, বলবো যে বাসায় রেখে আসছি তাড়াহুড়োয়। এখন তো চল। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনেই রেগে গেল। তুই যাবি না তো? থাক তাহলে এখানে। এই আনি চল তো। বলেই জিনাত আনির হাত ধরে সুন্দর রুমের ভিতর ঢুকে গেল। আমি এখনো দোটানায় পড়ে আছি ভেতরে যাবো কিনা। জিনাত আর আনির পরে অনেকেই আমাকে ক্রসফায়ার রুমে ঢুকেছে। সবাই গিয়ে সুন্দর মতো বসে যাচ্ছে। ধীরে ধীরে পুরো রুমটাই লোকারণ্য হয়ে যাচ্ছে। জিনাত আর আনি আমাকে ইশারা করছে ভেতরে যাওয়ার জন্যে। চোখে বন্ধ করে বুক ভরে নিঃশ্বাস নিলাম আমি। এখন হালকা সাহস আছে মনে। জিনাত আর আনি আমার জন্য জায়গা রেখেছিল, কিন্তু আমি গিয়ে পৌঁছানোর আগ মুহূর্তেই একজন এসে সেই জায়গায় গিয়ে ধূপ করে বসে পড়ল। মাথা তুলে দেখি প্রায় সবগুলো সিটই ফিল আপ হয়ে গেছে। লাস্টের দিকে কোনে একটা সিট এখনো ফাঁকা আছে। কেউ বসার আগেই আমি এগিয়ে গিয়ে সেখানে বসে পড়লাম। তবে বসাটা খুব বেশিক্ষণ স্থায়ী হলো না। মিনিট পাঁচেকের মধ্যেই একদল ছেলে লাঠি চাকু নিয়ে রুমে ঢুকলো। চারদিকে হই হই রই রই পড়ে গেল। ছেলেগুলো চেয়ার টেবিল ভাঙা শুরু করেছে। সবাই যে যার মতো ছুটে চলছে। কে কোন দিকে যাচ্ছে তার কোন নিয়ন্ত্রণ নেই। আমি হা হয়ে নিজের জায়গায় দাঁড়িয়ে আছি। মাথা উঠিয়ে দেখি জিনা তার রানী তাদের জায়গায় নেই। ভিড়ের মধ্যে তারা কোথায় যেন হারিয়ে গেছে। চোখ ফিরিয়ে সামনে তাকিয়ে দেখি একজন গুন্ডা টাইপ ছেলে হকি স্টিক হাতে এগিয়ে আসছে আমার দিকে। পেছনে ফিরতে গিয়ে দেখি দেওয়ালে পিঠ থেকে গেছে। ছেলেটা আমাকে মারার জন্য হকি স্টিক তুলতেই আমি দুহাতে মুখ রাখলাম। কয়েক সেকেন্ড নীরবতার পর শুনতে পেলাম কেউ একজন বলে উঠলেন, কতবার বলছি মেয়ের বাচ্চাদের গায়ে হাত তুলবি না, যা এখান থেকে। চোখ খুলে দেখি আমার সামনে সাদা পাঞ্জাবি পরা একজন ছেলে দাঁড়িয়ে আছেন। আমার দিকে ফিরে বললেন, সবাই পালাচ্ছে আর তুমি বলদের মতো এইখানে দাঁড়ায় আছো কেন? ভয় পাওয়ার দরকার নাই, চল এখান থেকে। ছেলেটা আমার হাত ধরে সুন্দর মতো রুম থেকে বের করে আনলো। কিন্তু সেই হাত ধরা গেট পর্যন্তই স্থায়ী হলো। গেটের বাইরে আসা মাত্রই এমন একটা ভাব যেন আমাকে সে চিনি না। আমার হাত ছেড়ে দিয়ে সে বুক পকেট থেকে একটা সানগ্লাস চোখে এটি সামনের দিকে পা বাড়াল। তার পিছু নিল দুজন চামচা টাইপ ছেলে।
আশেপাশে সবাই ছোটাছুটি করছে। জিনাত আর রানী কোথায় আছে জানি না। আব্বু আম্মুকে খুঁজতে হবে আমার। তার আগে আমাকে এই বিল্ডিং থেকে বের হতে হবে। কিন্তু কোন দিকে যাবো তাও জানি না। অজ্ঞতা সেই সাদা পাঞ্জাবি পরা ছেলেটার পিছু নিলাম। কিছু দূর এগোতেই সিঁড়ি দেখতে পেলাম। এই সিঁড়ি বেয়েই আমরা বিল্ডিং এ ঢুকেছিলাম। চুপচাপ হাঁটছি এমন সময় কানে ভেসে এলো একজন চামচা টাইপ লোক ছেলেটাকে বলছে, বসো, সাদা পাঞ্জাবিতে আপনাকে পরেই হিরো লাগতেছে। পাশের কালো মতো ছেলেটা আর একটু নখন মেরে বলে উঠল, আরে কি বলিস, বছরে সব রঙেই হিরো লাগে। ছেলেটার কথা শুনে খুব হাসি পেল আমার। কিছু একটা বলতে গিয়ে থেমে গেলাম। সব রং সবাইকে মানায় না। হলুদে খেতে লাগবে, কালোতে পারফেক্ট মানাবে। খুব আস্তে সাদা পাঞ্জাবি পরা ছেলেটার কাছ ঘেঁষে শুধু এতটুকু বলেই পাশ কাটিয়ে চলে আসলাম। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখি একই অবস্থা। চারদিক জুড়ে হইচই চিল্লাচিল্লি। প্রধান ফটকের দিকে আগাতেই দেখি সেখানে বড় একটা তালা ঝুলছে। তার মানে এখন বের হবার কোন উপায় নেই। কি করব এখন আমি? কোথায় যাব? আমার কাছে ফোনও নেই। নানা রকম চিন্তায় যখন আমি সন্ধিহান রাতের মধ্যে কারো স্পর্শ পেয়ে আমি পেছনে ফিরে তাকালাম। একজন হিজাব পরা আপু আমার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছেন। এই মেয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে থাকা সেফ না। চল আমার সাথে। আমি কিছু বলার আগেই আপু আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেলেন। হোস্টেলে আপু আমাকে নিজের রুমে নিয়ে আসলেন। রুমটা ছোট আর জিনিসপত্রের ঠাসা হলেও বেশ গোছানো। আপু আমাকে ওনার বেডের উপরে বসতে বললেন। কোন ডিপার্টমেন্টে তুমি? ফার্স্ট ইয়ার। হিজাব খুলতে খুলতে জিজ্ঞেস করলেন আপু। আমি কিছু বলার আগেই একদল লোক হুড়মুড় করে রুমে ঢুকে গেল। হঠাৎ করে মানুষজনকে আসতে দেখে আমি আর আপু দুজনেই চমকে গেলাম। চোখ তুলে তাকিয়ে দেখি সেই সাদা পাঞ্জাবি পরা ছেলেটা তার চামচা দুজন এসেছেন। তখন ভিড়ের মধ্যে ওনাকে ভালো করে দেখতে পারিনি। কিন্তু এখন সামনাসামনি দেখে আমি পুরোই হা হয়ে গেলাম। দুধে আলতা চেহারা, চোখ দুটোর উপরে কালো চশমার পাহারা বসানো। চশমাটা খুলে সরু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে সে। পেছনে থেকে আপু বলে উঠলেন, রেওয়াজ, তুই এখানে কি করছিস? দীপা, তুই একটু বাইরে যা, ওর সাথে আমার একটু কথা আছে। কিন্তু রেওয়াজ, ওকে এইভাবে একা। চিন্তা করিস না, মেয়েদের সম্মান করতে জানি আমি। আপু কোন কথা না বলে চুপচাপ বের হয়ে গেলেন। উনি এখনো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। এখন খানিকটা ভয় লাগছে আমার। উনি তো আমাকে চিনেন না। তাহলে আমার সাথে ওনার কি কথা থাকতে পারে? তখন কি বলেছিল জানি? বাম হাতে পাঞ্জাবির বোতামগুলো খুলতে খুলতে আমার দিকে আসেন উনি। আমি ভয়ে জড়সড় হয়ে কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম, ক ক কই, কিছু বলিনি তো। হলুদে আমাকে মানায় না, তাই না? না, 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 তো মানায়। মানে আমি জানি না। উনি হালকা হেসে নিজের পাঞ্জাবিটা খুলে ফেললেন। আমার দিকে বাড়িয়ে বললেন, ধর এটা। আমি কোন কথা না বলে চুপচাপ হাত বাড়িয়ে পাঞ্জাবিটা নিলাম। উনি পেছনে হাত বাড়াতেই একজন চামচা টাইপ লোক ওনার দিকে একটা হলুদ পাঞ্জাবি বাড়িয়ে দিল। চোখের নিমিষেই পাঞ্জাবিটা পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। এদিক ওদিক ঘুরে আয়নায় নিজেকে ভালো করে দেখে বললেন, মন্দ বলনি, ইয়েলো ডাজন্ট স্যুট মি। কথাটা বলেই আবার হলুদ পাঞ্জাবিটা খুলে ফেললেন। হাত বাড়াতেই আবার আগের লোকটা হলুদ পাঞ্জাবিটা নিয়ে একটা কালো শার্ট এগিয়ে দিল। উনি শার্টটা পরে আরেক দফা আয়নায় নিজেকে দেখলেন। আমার দিকে ফিরে তাকিয়ে বললেন, মানতে হবে, চয়েস আছে তোমার। কোন ইয়ারে তুমি? আর কোন ডিপার্টমেন্ট? উনার কথার কোন জবাব আমার কাছে নেই। আমি সুন্দরমত মাথা নামিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। কি হলো, কথা বলছো না কেন? জি, জি। আমি আসলে, তোতলামি ছাড়, সোজাসুজি উত্তর দেও। আমি এই ভার্সিটি না। আমি অ্যাডমিশনের স্টুডেন্ট। এই ভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা ছোট থেকেই, তাই আব্বু আম্মু আর ফ্রেন্ডদের সাথে ভার্সিটি ঘুরতে এসেছি। এক নাগাড়ি কথাগুলো বলে থামলাম আমি। চোখ তুলে দেখি উনি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছেন।
চল আমার সাথে, বলেই উনি আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন। আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছেন উনি আমাকে, কিন্তু উনার সাথে যেতে মন্দ লাগছে না। উনি একে একে আমাকে পুরো ভার্সিটি ঘোরালেন। হঠাৎ করে চোখ পড়লো একটা পুকুরের কাছে। পুকুরের ধারটা বাঁধানো আছে অনেকগুলো সিঁড়ি দিয়ে। দূর থেকে দেখা বোঝা যাচ্ছে যে পুকুরটা বেশ গভীর। আমি এগিয়ে যেতেই একজন দারোয়ান মুছের লোক আমার পথ আগলে বললেন, এই দিকে যাওয়া যাবে না। মন খারাপ করে ঘুরে দেখাতেই উনি আবার আমার হাত ধরে নিয়ে গেলেন। বেশ খানিকক্ষণ সময় কাটালাম পুকুর পাড়ে। পা ডুবালাম পুকুরের শীতল জলে। উনি আমাকে ছোটখাটো প্রশ্ন করছেন আর আমি উত্তর দিচ্ছি, কখনো ছোট কখনো বা বড়। উনি খুব মনোযোগ সহকারে আমার প্রতিটি কথা শুনছেন। ঘুরতে ঘুরতে কখন যে সময় পেরিয়ে গেছে টেরি পাইনি। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে। আমি যেন এতক্ষণ অন্য এক দুনিয়ায় ছিলাম। ভুলেই গিয়েছিলাম আমি কোথায় আছি। সন্ধ্যার আওয়াজ কানে আসতেই যেন সম্মতি ফিরে পেলাম। সময়ের সাথে সাথে বাড়তে লাগলো অস্থিরতা। প্রচন্ড ভয় লাগছে এখন আমার। নিজের জায়গায় যেন জমে গেলাম আমি। কথা বলতে বলতে অনেকটা দূরে এগিয়ে গিয়েছিলেন উনি। পাশ ফিরে আমাকে দেখতে না পেয়ে পিছনে ফিরে তাকালেন তিনি। কি হলো, থামলি কেন? আমি ভয়ে ভয়ে ওনার দিকে চোখ তুলে দেখালাম। আমার অবস্থা আন্দাজ করতে পেরে উনি মুচকি হেসে বললেন, ভয় পেও না। আজকের রাতটা হোস্টেলে থাক দীপার সাথে। কাল সকালে দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখবে তোমার বাবা মা তোমাকে ঠিকই খুঁজতে আসবেন। উনার কথায় জবাবে আমি শুধু মাথা নাড়ালাম। উনার কথা কাটায় কাটায় সত্য হয়েছিল। সকালে উঠে সত্যিই সবকিছু স্বাভাবিক হয়ে গিয়েছে। গেট খুলে দেওয়া হয়েছে। পুরো ক্যাম্পাস গিজগিজ করছে। আমি দেরি না করে সেই টঙ্গয়ে গেলাম যেখানে আব্বু আম্মুর সাথে শেষ দেখা হয়েছিল। আমার অনুমান তো কি ছিল, ওনারা ওখানেই দাঁড়িয়ে ছিলেন যাতে আমরা তাদেরকে খুঁজে পাই। ভিড় ঠেলে লাইনে বের হয়ে গেলে জিনাত তো আর আমি আটকা পড়ে যাই ভিতরে। প্রশাসন জানিয়ে দিয়েছিলেন কিছু দুষ্কৃতিকারী হঠাৎ হামলা করে ক্যাম্পাসে। তাই তাদের ঠিকাতে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। আজ সকালে আবার ভার্সিটির গেট খুলে দেওয়া হবে। তাই আব্বু আম্মু দেরি না করে সকালে চলে এসেছেন। বের হয়ে আসবো তখনই জিনাত বলে উঠল সে ভুলে তার ব্যাগ হলে ফেলে রেখে এসেছে। আমি ওর সাথে যাওয়ার বাহানায় এদিক ওদিক দেখছি আর রেওয়াজকে খুঁজছি। কাল রাতের পর থেকে ছেলেটার কোন পাত্তা নেই। এটা কোন কথা হলো? একটু খুঁজে নিবেন না? কেনই বা নিবেন? উনি তো আমাকে চেনেনও না। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আচ্ছা আমি উনাকে নিয়ে এত ভাবছি কেন? কথাগুলো ভাবছি আর রাগাচ্ছি হঠাৎ করে কেউ আমার হাত ধরে টান দিল। চেঁচানোর আগেই মুখ চেপে ধরে বলল, সরসহ। আমাকে খুঁজছিলে বুঝি? আমি নিজেকে সামলে বললাম, না, না, না তো আপনাকে কেন খুঁজব? আমার কথায় হেসে ফেললেন উনি। আলতো করে আমার গায়ে টেনে বললেন, মিথ্যে বললে বেশ কিউট লাগে তোমাকে। কথাটা বলেই উনি চলে যাচ্ছিলেন। তখনই আমি পেছনে থেকে বলে উঠলাম, আবার কবে দেখা হবে? উনি আমার কাছে ফিরে এসে বললেন, দেখ কায়া এটা তোমার পড়াশোনা করার সময়। বছরের পর বছর যে স্বপ্নটাকে নিজের করে রেখেছ সেটা পূরণের সময়। আমি চাই না আমার জন্য তোমার কোন ক্ষতি হোক। মন দিয়ে লেখাপড়া কর, তোমার স্বপ্ন পূরণ কর। তারপর না হয় দুজন দুজনের মাঝে হারানোর স্বপ্ন বুনব। ততদিন অপেক্ষায় থাকো। আমি অপেক্ষা করব তোমার জন্যে। কথাটা বলেই সে আমার কপালে আলতো করে চুমু এঁকে চলে গেলেন। 4 মাস কেটে গেছে। আমি রেওয়াজের কথা রেখেছি। পূরণ করেছি নিজের স্বপ্নকে। আজকে আমার ভার্সিটির প্রথম দিন। যে প্রাঙ্গণে আমি একদিন আগন্তুক ছিলাম আজ আমি তার অংশ। রেওয়াজের কোন খোঁজ আমি জানি না। খোঁজ বললে ভুল হবে, ওর নামটুকু ছাড়া কিছুই জানি না। তবে এবার জানবো। গলায় ওড়না পেঁচিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে। আজকে অবসান ঘটবে রেওয়াজ আর আমার অপেক্ষার। অপেক্ষার মানেই যন্ত্রণা। অপেক্ষার প্রতিটা প্রহর যেন সূচের মতো বুক ছিঁড়ে চলে যায়। রেখে যায় গভীর ক্ষত। রেওয়াজের সেই প্রথম দেখায় আমাকে বাঁচানো, পাশাপাশি হাঁটা, এলোমেলো গল্প বলা,
বিদায় বেলায় আমার কপালে আলতো করে চুমু খাওয়া প্রতিটাই আমার মনের মধ্যে খোদাই করা আছে। ওর সাথে কাটানো একটা মুহূর্তও ভুলিনি আমি, যেন আমার সামনে চলমান সিনেমার দৃশ্য। এই ভার্সিটির প্রতিটা অলিগলি সে আমাকে ঘুরিয়ে দেখিয়েছে। যেখানেই যাই না কেন ওর ছোঁয়া মিশে আছে। প্রায় 1 ঘন্টা যাবৎ ক্লাসে বসে আছি। প্রথম ক্লাসটায় স্যার সবার নাম জানছেন। পরিচয় পর্ব শেষ করে সবাই দল বেঁধে ছুটল ক্যান্টিনের উদ্দেশ্যে। আমি হাজারটা না করলেও কোনো জয় খাটো না। নতুন জায়গায় জোর খাটানোটা কেমন স্বভাব বিরুদ্ধ। তবে যেখানেই যাই না কেন আমার নজরে একজনকেই খুঁজছে বারবার। কোথায় সে? আচ্ছা, আমি কি দেখে আদৌ খুঁজে পাবো? কিভাবে খুঁজব তাকে? শুধু নাম ছাড়া তো আর কিছুই জানি না। সবাই জানাজানি হলে ব্যাপারটা হাস্যকর হয়ে দাঁড়াবে। 4 মাস আগে যে ছেলে আমাকে এক গুন্ডার হাত থেকে বাঁচিয়েছিল, আমাকে ভার্সিটি ঘুরিয়েছিল, তাকে আমি পাগলের মতো খুঁজছি। এটা পাগলের প্রলাপ নয় তো আর কি। তবে আমি জানি আমি রেওয়াজকে কেন খুঁজছি। আমার কপালে ওর আলতো করে ঠোঁটের ছোঁয়াকে আবার অনুভব করতে চাই আমি। অবসান ঘটাতে চাই ওর আর আমার স্বল্প মিলনে সৃষ্ট অজানা অপেক্ষার প্রহরের। কথা বলে দূরত্ব ভালোবাসা বাড়ায়। অপেক্ষার প্রহর ভালোবাসার ব্যাকুলতা বাড়ায় গেছে পাওয়ার ইচ্ছে জাগায়। আমারও খুব ইচ্ছে হচ্ছে রেওয়াজকে ভালোবাসতে, ওর হাত ধরে সেই পুকুর পাড়ে হাঁটতে। কিন্তু কোথায় সে? কোথায় পাবো আমি তাকে? ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছি, সবাই হঠাৎ করে দিবা আপুকে দেখতে পেলাম। দূর থেকে দেখে প্রথমে চিনতে অসুবিধা হলে পরে ঠিকই চিনে ফেলেছি। আপুকে দেখা মাত্রই আমি দৌড়ে গিয়ে ওনার কাছে গেলাম। কাছে দাঁড়িয়ে পরিচয় দেওয়ার পর আপু বললেন, ও আচ্ছা ঠিক আছে। ব্যাস, তারপর ব্যস্ত হয়ে পড়লেন নিজ কাজে। আমি মোটেও অবাক হলাম না। এই 4 মাসে আপুর লাইফে অনেকেই এসেছেন। অনেক জুনিয়রের সাথে পরিচিত হয়েছেন আজকে। হাজারের ভিড়ে আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আপু মাথা তুলে বললেন, কিছু বলবে? দাঁড়িয়ে আছো যে? আসলে আপু, কিভাবে বলবো বুঝতেছি না। কোন সমস্যা? সংকোচ না করে বলে ফেল। আপু, আমি গায়া। 4 মাস আগে ভার্সিটি ঘুরতে এসে একটা ঝামেলার কারণে আটকা পড়েছিলাম। আপনি আমাকে আপনার হোস্টেলে নিয়ে গিয়েছিলেন। সেই রাতটা আপনার সাথে ছিলাম আমি। আমার কথা শুনে আপু খানিকটা মনে করার ভাব করে এসে বললেন, আসলে অনেকেই তো আসে থাকে আবার চলে যায়, সবার কথা কিভাবে মনে রাখি বল। আচ্ছা, তুমি চিন্তা করো না, মনে পড়লে আমি বলবো তোমাকে। তুমি এখন যেতে পার। কথাটা বলেই আপু আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়বেন তার আগে আমি বলে উঠলাম, আপু রেওয়াজ কোথায়? রেওয়াজের নামটা শুনতেই আপুর চেহারা কেমন ফ্যাকাশে হয়ে গেল। আমার দিকে তাকিয়ে বলল, কে রেওয়াজ? আমি কোন রেওয়াজকে চিনি না। দেখ মেয়ে, নতুন এসেছো, ভালো করে পড়াশোনা কর। কথা শেষ হতে না হতেই আপু ব্যাগ হাতে তুলে নিয়ে রওনা দিলেন। দ্রুত পদে বেরিয়ে গেলেন ক্যাফের বাইরে। আমি আপুর পিছু নিব, তখনই রিহাম ডেকে উঠল, এই গায়ে চল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। আমি পেছনে ফিরে ক্লাসের দিকে পা বাড়ালাম। ক্লাস হচ্ছে কিন্তু মনোযোগ বসাতে পারছি না। পুরোটা ক্লাস শুধু একটা চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছে। রেওয়াজের নাম শোনার সাথে সাথেই কেন দিপা আপুর চেহারার রং উড়ে গেল। দিপা আপু তো রেওয়াজকে চিনেন, তবে কেন অস্বীকার করলেন? কেন বললেন যে উনি রেওয়াজকে চিনেন না? আচ্ছা, আপু কি কিছু লুকাচ্ছেন? রেওয়াজ ঠিক আছে তো? হঠাৎ করেই এক রাশ দুশ্চিন্তার কালো মেঘ মনের মধ্যে ভর করে এল। মনের আকাশ ভিজে উঠল অঝোর ধারায়। ক্লাস থেকে বের হয়ে সোজা গিয়ে পৌঁছালাম গার্লস হোস্টেলে। আপুর রুম নাম্বার আমার মনে আছে। আল্লাহ করে যাতে আপু রুম চেঞ্জ না করেন। 409 নম্বর রুমের সামনে গিয়ে দরজা নক করলাম। বেশ খানিকক্ষণ নক করার পর আপু দরজা খুললেন। আমাকে দেখেই উনি যেন ভূত দেখার মতো চমকে উঠলেন। কাঁপা কাঁপা গলায় বললেন, তু তু তুমি তুমি এখানে কি করছো? আ আ আমি ব্যস্ত আছি, পরে এসো বলেই আপু দরজা লাগিয়ে দিতে যাচ্ছিলেন। আমি বা হাত বাড়িয়ে দরজা আটকালাম। চোখে মুখে পাথর কঠিনটা ফুটিয়ে বললাম, রেওয়াজ কোথায় আপু? কো কো কোন রেওয়াজ?
আমি কোন রেওয়াজকে চিনি না। 4 সেপ্টেম্বর ঠিক দুপুর 2:05 যে রেওয়াজ আমাকে আপনার এই রুম থেকে হাত ধরে নিয়ে গিয়েছিল সেই রেওয়াজ কোথায় আপু? কি যাতা বলছো? আমি কোন রেওয়াজকে চিনি না। তুমি যাও তো এখান থেকে। আপু রেওয়াজ কোথায়? কোথায় আমি কি জানি? ভার্সিটিতে তো আরো মানুষ পড়ে। 17 ব্যাচে তো আরো মানুষ আছে, তাদেরকে জিজ্ঞেস করো না। আমার কাছে কেন এসেছো? যাও এখান থেকে। কথাটা বলেই মুহূর্ত দেরি না করে আপু আমার মুখের উপর দরজাটা লাগিয়ে দিলেন। আমি মিনিট দুয়েক ভাবেই দাঁড়িয়ে রইলাম দরজার সামনে। তারপর পেছনে ফিরে বের হয়ে আসলাম হোস্টেল থেকে। একমাত্র দীপা আপনি ছিলেন যে রেওয়াজকে চিনতেন, ওকে জানতেন। এখন দীপা আপু মুখ ফিরিয়ে নিলেন, কিন্তু তাতে কি আপু একটা গুরুত্ব দিয়েছেন? মানে রেওয়াজ 18 ব্যাচের। তাহলে আমি 17 ব্যাচের যখন ভাইয়া বা আপুকে জিজ্ঞেস করলে পেয়ে যাবো রেওয়াজের ঠিকানা। ভেবেছিলাম হয়তো সহজ হবে, কিন্তু নিয়তিটা মেনে নেয়নি। সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, কেই রেওয়াজের সন্ধান দেননি। ক্লাস শেষে বাড়ি ফিরছি গধূলি লগ্নে ধাক্কা খেলাম এক ছেলের সাথে। যথেষ্ট জায়গা থাকা সত্ত্বেও ইচ্ছে করে সে আমার সাথে ধাক্কা লাগিয়েছে। কলার ধরে থাপ্পড় দিতে যাব তখনই চোখ আটকে গেল তার দিকে। ধীরে ধীরে মুষ্টিবদ্ধ হয়ে হাত নেমে এল। আমার সামনে দাঁড়িয়ে আছে সেই ছেলেটা যে সেদিন রেওয়াজের সাথে ছিল আর কথার কথা দেখে তেল দিচ্ছিল। আমি নিচু স্বরে বলে উঠলাম, সরি দেখিনি আপনাকে, ভুল করে ধাক্কা লেগে গিয়েছিল। আচ্ছা সমস্যা নাই, বলেই ছেলেটা সামনে পা বাড়াল। আমি পেছনে থেকে ডেকে উঠলাম, এই যে শুনুন। ছেলেটা পিছনে ফিরে বিরক্তি নিয়ে বলে উঠল, বললাম তো ঠিক আছে, এখন আবার কি? রেওয়াজ কোথায়? আমার প্রশ্ন শুনে সে যেন চমকে উঠল। কোন কথা না বলে দ্রুত পদে হাঁটতে লাগলো। আমি দৌড়ে গিয়ে তার পথ আগলে দাঁড়ালাম। আমি জানি আপনি আমাকে চিনতে পেরেছেন। আমি কোন সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। ভালোভাবে বলুন রেওয়াজ কোথায়? আমার কথা শুনে ছেলেটা কিছু সময় স্তব্ধ হয়ে থাকলো। নীরবতা কাটিয়ে বলে উঠল, আসুন আমার সাথে। জীর্ণতা যখন গ্রাস করে অস্তিত্ব তখন বিলীন হয়ে যায়। যে রেওয়াজের নাম ক্যাম্পাসের প্রতিটা মানুষের অন্তরে গেঁথেছিল সে রেওয়াজের কথা ভাবতেও আজকে সবাই দ্বিধাবোধ করে। ঠিক মাগরিবের আজানের সময় একটা পুরনো বিল্ডিং এ গিয়ে পৌঁছালাম। পুরো বিল্ডিং জিনশীন, যে কোনো মুহূর্তেই যেন ধসে পড়বে। অন্য সময় হলে হয়তো এই জায়গায় আসতে আমি 100 বার ভাবতাম, কিন্তু রেওয়াজকে খুঁজে পাওয়ার ইচ্ছা আমার মধ্যে এমনভাবে গ্রাস করে বসেছে যে আমি জাহান্নামের দরজায় বিনা দ্বিধায় যেতে পারি। ছোটখাটো একটা রুমের সামনে গিয়ে দাঁড়ালাম আমরা। দরজা খাওয়া ভাঙা। কালো মত ছেলেটা 3 বার নক করলো দরজায়। ভেতর থেকে কোন সারা শব্দ নেই। ছেলেটা আবার একই সময় ব্যবধানে দরজায় টোকা দিল। এবার যেন ভেতরে কি নড়ে উঠলো। খুটখাট শব্দ শোনা যাচ্ছে। ছেলেটা আবার আগের মতো 3টা টোকা দিল। আচ্ছা এইটা কি কোন কোড ওয়ার্ড? এখনো দরজা খুলছে না কেন? ভেতরে কে আছে? 15 সেকেন্ড রুদ্ধশ্বাসে কাটলো। ঠিক তারপরেই আসলো সেই মুহূর্ত। খুব করে শব্দ হয়ে দরজা খুলে গেল। কথা বলে চোখে দেখা সবকিছু সবসময় বাস্তব হয় না। আমিও খুব করে চাচ্ছি যেন আমার সামনের দৃশ্যটা যেন বাস্তব না হয়, কল্পনা হয়। আমার সামনে রেওয়াজ দাঁড়িয়ে আছে। চোখ দুটো কোটরে বসে গেছে, চোখের নিচে জমেছে অগণিত নির্ঘুম রাতের আধার। ঠোঁট দুটো সিগারেটের আগুনে জলে কালো হয়ে গেছে। গাল দুটো যত্নের অভাবে মলিন। চুল উস্কোস্কো। পরনে সেই প্রথম দিন দেখা সাদা পাঞ্জাবিটা। সিগারেটের উটকো গন্ধ নাকে আসতেই দেখি বাম হাতে একটা আধ খাওয়া সিগারেট জ্বলছে। রেওয়াজ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওর হাতে সিগারেটটা নিঃশেষ হয়ে ওর হাত পড়েছে। আমি টেনে নিয়ে ওর হাত থেকে সিগারেটটা ফেলে দিলাম। রেওয়াজ কোন কথা না বলে ভেতরে চলে গেল। আমি ওর পেছনে পেছনে এগিয়ে গেলাম। ভিতরে গিয়ে রেওয়াজ গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি চাই? তুমি আমাকে চিনতে পারোনি? রেওয়াজ কথার জবাব দিল না কোন, শুধু চুপচাপ মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইল। আমি ওর সামনে গিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম,
আমি ভার্সিটি ঘুরতে এসে গুন্ডাদের হাতে পড়েছিলাম। তুমি আমাকে বাঁচিয়েছিলে, পুরো ভার্সিটি ঘুরিয়েছিলে। যাওয়ার সময় আমার কপালে চুমু আঁকে বলেছিলে অপেক্ষা করব, অপেক্ষায় থেকো। রেওয়াজ, আমি 4 মাস ধরে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোমার অপেক্ষা করেছি। রেওয়াজ অন্যদিকে সরে গিয়ে বলল, কায়া তুমি ছোট বাচ্চা না, যথেষ্ট বড় হয়েছ। সিম্পল একটা প্রাঙ্গকে এত সিরিয়াস নেওয়ার মতো বয়স নেই এখনো তোমার। বেটার হবে তুমি এখান থেকে চলে যাও। প্রাঙ্ক? রেওয়াজ, তোমার চোখের মায়া প্রাঙ্ক ছিল? আমার কপালে তোমার ঠোঁটের আলতো স্পর্শ প্রাঙ্ক ছিল? আমাকে ভালোবাসার স্বপ্ন প্রাঙ্ক ছিল? রেওয়াজ, তুমি তো আমাকেই প্রাঙ্ক বানিয়ে দিলে। কথাগুলো বলেই কাঁদতে লাগলাম আমি। বুক ফেটে যাচ্ছে আমার। এতদিন থেকে যার স্বপ্নকে যত্ন করে বুকের মধ্যে আগলে রেখেছি সে এক নিমিষে সবকিছুকে মিথ্যা বানিয়ে দিল। কায়া, অযথা সিন ক্রিয়েট করে কোন লাভ হবে না। আজকে তোমার ভার্সিটিতে প্রথম দিন, তোমার সামনে একটা সুন্দর ফিউচার পড়ে আছে। মরীচিকার পেছনে না ছুটে নিজের ভবিষ্যৎ সুন্দর কর। এটাই কি তোমার শেষ কথা? রেওয়াজ একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ। তাহলে চোখ নিচু কেন তোমার? যদি এটাই তোমার শেষ সিদ্ধান্ত হয় তাহলে আমার চোখে চোখ রেখে বল। বল যে তুমি আমার ভালোবাসো না। বল যে আমার জন্য তুমি অপেক্ষা করনি। বল রেওয়াজ, না হলে আমি এখান থেকে যাব না। রেওয়াজ রেগে গিয়ে আমার দুবাহু চেপে ধরে বলল, একবার কথা বললে কানে ঢোকে না? সিনেমার মতো নাটক করে দেখাতে হবে? আরেকবার যদি তোমাকে এইখানে দেখি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। যাও এখান থেকে। বলেই রেওয়াজ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তার সামলাতে না পেরে গিয়ে পড়লাম পাশে টেবিলের উপর। টেবিলের কোণা লেগে মাথা ফেটে গেছে। প্রচন্ড ঝিমঝিম করছে পুরো মাথা। রেওয়াজ আরেক দফা চেঁচিয়ে উঠল, আই, রফিকুকে এখানে কেন নিয়ে এসেছিস? নিয়ে যাও কে এখান থেকে, আর কখনো যাতে ওকে আমি না দেখি এইখানে। ছেলেটা মাথায় নিচু করে কাচুমাচু করে উত্তর দিল, জি বসো। আমার দিকে ফিরে তাকিয়ে বলল, আপা চলেন এইখান থেকে। ওস্তাদের মন মেজাজ ভালো নেই। চলেন। আমি ছলো ছলো চোখে রেওয়াজের দিকে এক পলক তাকিয়ে বের হয়ে আসলাম। সবকিছু এলোমেলো হয়ে গেল এক নিমিষেই। সব যেন ঝড়ের মধ্যে লন্ডভন্ড হয়ে গেছে। কি এমনটা হলো যে রেওয়াজ এতটা বদলে গেছে? ভার্সিটিতে যায় না, একা একা একটা রুমে চোরের মতো লুকিয়ে আছে। ভার্সিটির কেউ রেওয়াজের নামটা শুনতে নারাজ। কি এমন হলো যে পুরো দুনিয়ায় পাল্টে গেল? আমাকে যে করেই হোক জানতেই হবে। রফিক আমাকে মেইন রোড পর্যন্ত পৌঁছে দিয়েছে। অটোতে উঠতে যাবে তখনই মাথা ঘুরিয়ে বললাম, রফিক ভাইয়ের রেওয়াজ। আমার কথা শেষ হওয়ার আগেই রফিক বলে উঠল, আমি জানি আপা আপনি কি জিগাবার চান, কিন্তু আপা আমি কিছু কইতে পারুম না। ওস্তাদের নিষেধ আছে। আপনি সাবধানে বাড়ি যাইয়েন। আল্লাহ হাফেজ। আমি কিছু বলার আগেই রফিক দ্রুত পায়ে হেঁটে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। সবকিছুতেই একটা রহস্যের গন্ধ পাচ্ছি। সবাই কিছু না কিছু লুকাচ্ছে। রেওয়াজের সাথে এমন খারাপ কিছু হয়েছে যার ছায়া আমার উপর সে ফেলতে চাইছে না। কিন্তু সে জানে না আমি তাকে নিজের করে নিয়েছি, এতে সে চাক বা নাই চাক। বেশ কয়েকদিন কেটে গিয়েছে। ভার্সিটির ক্লাস শুরু হয়ে গেছে পুরো দমে। ক্লাস, অ্যাসাইনমেন্ট সব মিলিয়ে দম ফেলারও টাইম নেই। কিন্তু এর মাঝে আমি আমার খোঁজ বন্ধ রাখিনি। আমি যতই খোঁজ করি না কেন এমন কোন মানুষ নেই যে মুখ খুলতে রাজি হয়েছে। সবাই নাম শোনা মাত্রই মুখ ফিরিয়ে নিচ্ছে। সপ্তাহ খানিক কেটে গেছে, এখনো কোন খোঁজ পাইনি। এর মাঝে একবার রেওয়াজকে ক্যাম্পাসে দেখেছিলাম। চোখ মুখ বেঁধে এসেছিল। লোকের ভিড়ে ওকে কেউ চিনতে না পেলেও আমি ঠিকই চিনে নিয়েছিলাম। ওর দিকে এগিয়ে যাব তখনই ও ভিড়ে মিলিয়ে গেল। লাইব্রেরি বসে নোট করছি আর কথাগুলো ভাবছি। হঠাৎ করে একজন এসে আমার সামনে চেয়ারে বসলো। আমি মাথা তুলে দেখি লাইব্রেরিয়ান আমার সামনে বসে আছেন। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন উনি। উনাকে এভাবে তাকাতে দেখে বেশ অস্বস্তি লাগছে আমার। নিচু কণ্ঠে জিজ্ঞেস করলাম, কিছু বলবেন স্যার? তুমি তাই না?
জি বলুন। শুনলাম তুমি নাকি কয়েকদিন থেকে রেওয়াজকে খুঁজছো। কোমর বেঁধে লেগে পড়েছো ওর কাছে পৌঁছানোর জন্যে। আমি হালকা হেসে বললাম, আমি ওর কাছে পৌঁছে গিয়েছি স্যার। আমি জানি রেওয়াজ কোথায় আছে, কেমন আছে। কথাটুকু বলেই আমি আবার বইয়ে মুখ গুজলাম। তখনই উনি আবার বলে উঠলেন, তাতে কি আদৌ কোন লাভ হয়েছে? সে তোমাকে কখনোই মেনে নিবে না। শুধু তোমাকে কেন, কাউকে সে মানতে পারবে না। যে কোনো মেয়ের দিকে তাকানোই তার জন্য মৃত্যুর সমান। মানে? আমার কথায় জবাবে উনি শুধু মুচকি হাসলেন। কোন কিছুই না বলে উঠে চলে গেলেন বই ইস্যু করতে। লাইব্রেরির 3 তলায় গেটে দাঁড়িয়ে আছি আমি। লাইব্রেরিয়ান কাগজপত্র গুছাচ্ছেন। পুরো লাইব্রেরি ফাঁকা। কেউ নেই আশেপাশে। এটাই মোক্ষম সুযোগ ওনার সাথে কথা বলার। উনি রেওয়াজের সম্পর্কে কিছু জানেন। আমাকে তা জানতে হবে। হয়তো ভিড়ের কারণে তখন তিনি কিছু বলেন না, হয়তো বা ইচ্ছাকৃতভাবেই গোপন রেখেছেন। কারণ যাই হোক না কেন, আমাকে তা জানতেই হবে। ছোট একটা দম ফেলে লাইব্রেরির ভিতরে পা বাড়ালাম। রেওয়াজ একজন ধর্ষণকারী। শুধু ধর্ষণ না, মেয়েদিকে ধর্ষণ করে, নির্মমভাবে তাকে নির্যাতন করে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলে। গেল বছর অক্টোবর মাসে সমাজ বিজ্ঞানের ছাত্রী রাফিয়াকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ভার্সিটির পেছনের পুকুর পাড়ে। রেওয়াজ ওকে ধর্ষণ করে, নির্মমভাবে নির্যাতন করে, সেখানে ফেলে রেখে যায়। পরের দিন সকালে তাকে নিয়ে যায় মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে মুমূর্ষু অবস্থায় তাকে ভর্তি করানো হয়। প্রায় 3 দিন সময় লেগেছিল মেয়েটির জ্ঞান ফিরতে। জ্ঞান ফিরে চোখের সামনে রেওয়াজকে দেখে চেঁচিয়ে উঠে সে। পাগলের মতো ছটফট করতে থাকে। পরে পুলিশ ও স্টেটমেন্ট নিলে সেখানে লেখা ছিল রেওয়াজ তাকে প্রেম প্রস্তাব দিয়েছিল। কিন্তু সে প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণে রেওয়াজ অপমানের শোধ নিতে তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে আর নৃশংস নির্যাতন করে তাকে ফেলে রেখে যায়। রেওয়াজ মেয়েটিকে হাসপাতালে নিয়ে যায় যাতে কেউ তার উপর সন্দেহ না করে। সে ভেবেছিল হয়তো আঘাতের কারণে মেয়েটি সব ভুলে যাবে। কিন্তু তা হয়নি। মেয়েটিকে এরপর পুলিশ সুরক্ষায় রাখা হয়েছিল। মেয়েটির বাবা মা রেওয়াজের নামে কেস করেছিল। দীর্ঘ 1 মাস পর মেয়েটিকে হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়া হয়। মেয়েটি পুলিশের কাছে তার জবানবন্দি দিয়েছিল, যেখানে লেখা ছিল রেওয়াজ ওর এক মেয়ে ফ্রেন্ডকে দিয়ে রাফিয়াকে হলো থেকে ডেকে নিয়ে যায়। যে মেয়েটি রাফিয়াকে হলো থেকে ডেকে নিয়ে গিয়েছিল সে রাফিয়াকে ফোন করে ভার্সিটির পেছনের পুকুর পাড়ে রেখেছিল। বলেছিল সে সন্ধ্যা বাতাসে হাঁটতে বেরিয়েছিল। হঠাৎ করে নাকি পা পিছলে পুকুর পড়ে গিয়ে কোমরে ব্যথা পায়। তার পক্ষে একা একা হলে ফেরা সম্ভব না। তাই সাহায্যের জন্য ফোন করে রাফিয়াকে রেখেছিল। রাফিয়া ও বান্ধবীর বিপদ শুনে কোন কিছু না বুঝে চলে যায় পুকুর পাড়ে। সেখানে গিয়ে বুঝতে পারে সে কতটা বড় ভুল করেছে। রেওয়াজ দীপার গলায় ছুরি লাগিয়ে দীপাকে দিয়ে ফোন করায়। রাফিয়াকে দেখা মাত্রই সে দীপাকে এক কোণে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে রাফিয়াকে নিয়ে চলে যায়। দীপা উঠে দাঁড়ানোর আগেই রেওয়াজ রাফিয়াকে নিয়ে চলে যায়। রাফিয়া আর দীপা দুজনেরই স্টেটমেন্ট একই ছিল। তারা দুজনেই রেওয়াজের কাছে নির্যাতনের শিকার হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেওয়াজকে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিল। কিন্তু রেওয়াজ ভার্সিটির বিভিন্ন সংস্থার সক্রিয় আর গুরুত্বপূর্ণ সদস্য ছিল। বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের তালিকায় ওর নাম ছিল। তাই ওর অনুনয়ে ওকে আইনের কাছে হস্তান্তর করা হয়নি। শুধুমাত্র ভার্সিটি থেকে বহিষ্কার করা হয়েছিল, সেই সাথে এটাও বলা হয়েছে যে রেওয়াজ কখনো কোন মেয়ের দিকে চোখ তুলেও তাকাতে পারবে না। কোন মেয়ের ধারে কাছেও থেকে দেখা গেলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। যদিও রেওয়াজ অনেক চেষ্টাই করেছিল নিজেকে নির্দোষ প্রমাণ করার, কিন্তু সব প্রমাণ এটাই নির্দেশ করছিল যে ও দোষী। ফলাফল আছে বিতাড়িত। এতটুকু বলেই চোখের চশমাটা খুলে সামনে টেবিলে রাখলেন আমজাদ খান। রেওয়াজ ট্র্যাজেডির পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি। প্রথমে মুখ খুলতে না চাইলেও পরে আমার জোরাজুরিতে কথা বের করতে বাধ্য হননি। আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। উনি একটা ছোট নিঃশ্বাস ফেলে বললেন, আশা করি এখন আর তোমাকে বোঝাতে হবে না যে রেওয়াজ কতটা ক্ষতিকর ছেলে। ওর থেকে যত দূরে থাকবা ততটাই ভালো। ওনার কথা শুনে আমি হাসতে শুরু করলাম। আমাকে হাসতে দেখে তিনি প্রথমে বেশ অবাক হলেন। পরে রেগে গিয়ে বললেন, এই মেয়ে হাসছো কেন? তোমার ভালোর জন্য বললাম আর তুমি হেসে উড়িয়ে দিচ্ছ।
আমি হাসি থামিয়ে বললাম, হাসবো না তো কি করবো বলুন স্যার? এমন থার্ড ক্লাস ভিত্তিহীন গল্পকে আপনারা জবানবন্দি হিসেবে নিয়ে একজনকে কাঠগড়া দাঁড় করিয়েছেন। মানে কি বলতে চাইছো তুমি? স্যার তার ফ্রেন্ডকে রেওয়াজ তুলে নিয়ে গেল আর সে এসে চুপচাপ হলে এসে কাতামুড়ি দিয়ে ঘুমিয়ে এল। আরে স্যার, বাংলা সিনেমায় তো এর চেয়ে বেশি লজিক থাকে। লাইব্রেরিয়ান অনেকটা ভাবেচাকা খেয়ে বললেন, চোখের সামনে হঠাৎ এমন একটা ঘটনা দেখে সে হয়তো ভয় পেয়ে গিয়েছিল, তাই কাউকে বলেনি। ওনার কথার জবাবে আমি মুখ পাথরের মতো কঠিন করে বললাম, তার মানে স্যার আপনার সামনে আপনার মেয়েকে ছেলেরা তুলে নিয়ে গেলে তার রেপ করা হবে জেনেও হঠাৎ এমন ঘটনা দেখে আপনি ভয় পেয়ে যাবেন আর পুলিশে খবর না দিয়ে বাসায় এসে কম্বলের তলে ভয়ে ঠান্ডা হয়ে যাওয়া হাত পা গরম করবেন, তাই না? গুড আইডিয়া স্যার, কংগ্রাচুলেশন। কথাটা বলেই ওনার জবাবের অপেক্ষা না করেই আমি চলে এলাম সেখান থেকে। সময় মানুষকে কত কিছুই না দেখায়। ভেবেছিলাম মাত্র 4টে মাস, তারপরেই অপেক্ষার সমাপ্তি ঘটবে, শুরু হবে এক নতুন জীবন। কিন্তু এখন 4 মাসের অপেক্ষাকে 400 বছরের প্রতীক্ষা মনে হচ্ছে, যেন এক অনন্তকাল যেটা কখনো শেষ হবে না। একটা অজানা ধাঁধায় যার উত্তর আমি জানি না। না, এভাবে বসে থাকলে হবে না, কিছু একটা করতেই হবে। এভাবে রেওয়াজকে শাস্তি পেতে দেওয়া যাবে না। আমি জানি রেওয়াজ ওরও কিছু করেনি। আমার মন জানে রেওয়াজ নির্দোষ। আমাকে একা পেয়ে যে ছেলে আমার দিকে ঠিকভাবে চোখ তুলে পর্যন্ত তাকায়নি, সে কিনা একটা মেয়েকে রেপ করবে, তাকে নির্যাতন করবে, এটা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। রেওয়াজকে ফাঁসানো হয়েছে। কে করেছে, কেন করেছে আমি জানি না, তবে আমি এর গোড়ায় পৌঁছেই ছাড়ব। এইভাবে চুপ করে থাকলে একদিন পুরো সমাজেরই ন্যায়ের উপর থেকে ভরসা উঠে যাবে। প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে, আমি রেওয়াজের কোন খোঁজ নেইনি। ও কেমন আছে, কোথায় আছে, কিছুই জানি না। সেদিনের পর থেকে আমি আর রেওয়াজের ব্যাপারে কিছু খোঁজও করিনি। সবাই ভাবছে আমি হয়তো রেওয়াজের কথা ভুলে গেছি। ভার্সিটি থেকে বের হয়ে বাসার পথে পা বাড়িয়েছি। পেছনের এই রাস্তা হলো বেয়ে মেইন রোডে গিয়ে উঠে। আমি হলো পার হয়ে মাত্র গেট পেরোবো, ঠিক তখনই পেছনে থেকে কেউ একজন আমার হাত টেনে ধরলো। পেছনে ফিরে দেখাতেই আমার চোখ বড় বড় হয়ে গেল। আবিদ ভাইয়া শক্ত করে আমার দুহাত চেপে ধরে আছে। আমি ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। আবিদ ভাইয়া আমাকে টানে হেঁচড়ে পাশে ছোট জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি টানাটানি করতেই পাশ ফিরিয়ে আমাকে কষে একটা থাপ্পড় দিল। ঠোঁটের কোণা ফেটে টুকটুক করে রক্ত ঝরছে। আমি চেঁচাচ্ছি কিন্তু আশেপাশে কেউ নেই। হঠাৎ করে গালে থাপ্পড় দেওয়ার মতো জোরে একটা শব্দ হলো। আবিদ ভাইয়া আমার হাত ছেড়ে গাল চেপে ধরে দাঁড়ালেন। আমি চোখ তুলে দেখি একটা মেয়ে স্যান্ডেল হাতে দাঁড়িয়ে আছে। আবিদ ভাইয়া মেয়েটাকে দেখে রাগি গড়গড় করে বলে উঠলেন, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুললি? তোকে তো আমি। আবিদ ভাইয়া কিছু করার আগেই মেয়েটা এক কদম পিছিয়ে গিয়ে বলল, খবরদার, এক পাও আগামী না, একা মেয়ে দেখলেই জিভে জল আসে তাই না? তুই যাবি এখান থেকে নাকি স্যান্ডেল দিয়ে পিটিয়ে লাল করে দেবো? যা। আবিদ ভাইয়া কি মনে করে গেটের দিকে চলে গেলেন। পেছনে ফিরে বললেন, দেখে নিব তোকে আমি। মেয়েটা গলা উঁচিয়ে বলল, আরে যা যা। মেয়েটা আমার দিকে তাকাতেই আমি দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। বুক ফাটিয়ে কাঁদতে কাঁদতে বললাম, আপু, আপনি না থাকলে আমার কি যে হতো আজকে? ওই শয়তানটা আমাকে। মেয়েটা আমার মাথায় হাত বুলিয়ে বলল, আরে কাঁদে না, ও চলে গেছে, এখন আর ভয় নেই। যা মার খেয়েছে তাতে শিক্ষা হয়ে গেছে, আর বিরক্ত করবে না। নাম কি তোমার? আমি ফোপাতে ফোপাতে জবাব দিলাম, কায়া। বাহ, ভারী মিষ্টি নাম তো। আমি রাফিয়া। চল তোমাকে এগিয়ে দিয়ে আসি। বলেই রাফিয়া পেছনের দিকে হাঁটতে লাগলো। আমার মুখে ফুটে উঠল সূক্ষ্ম হাসির রেখা। মাসখানেক সময় কেটে গেছে। ভার্সিটি সবার সাথে একটা সখ্যতা গড়ে উঠেছে আমার। হাস্যোজ্জ্বল চেহারা আর মিশুকতা স্বভাব দিয়ে ধীরে ধীরে সবার মনে জায়গা করে নিয়েছি আমি। বড় ভাই আপুরা বেশ স্নেহ করেন আমাকে। শুধু দীপা আপুই আমাকে এড়িয়ে চলেন। যদিও উনি ব্যাপারটা বুঝতে দেন না, কিন্তু আমার নজর এড়ায় না। বাসা ছেড়ে আমি এখন হলে এসে উঠেছি।
রাফিয়া আপু আর আমি একই হলে থাকি, এমনকি আমাদের রুমও পাশাপাশি। রাফিয়া আপুর সাথে এখন আমার গলায় গলায় ভাব। যে কোনো বিপদে সবার আগে আমি রাফিয়া আপুর দ্বারস্থ হই। এই তো সেদিনের কথা, রাতে রুমে বসে পড়ছিলাম। ঘড়িতে তখন প্রায় 11:30 বাজে। হঠাৎ করে কে যেন দরজায় নক করলো। মনের ভুল ভেবে যখনই আবার পড়ায় মনোযোগ দিব তখনই ভারী পুরুষালী কণ্ঠে কেউ একজন ডেকে উঠল, কায়া দরজা খোল। কণ্ঠটা শুনেই যেন কেঁপে উঠলাম আমি। রক্ত শীতল করা আওয়াজ। মুহূর্তের মধ্যেই যেন নিজের জায়গায় জমে গেলাম। রুমমেট আজ গ্রামের বাসায় গিয়েছে। একা ঘরে আছি, তাই হয়তো মনের মধ্যে নানা রকম উদ্ভট চিন্তা ভাবনা আসে। মাথা ঝেড়ে আবার পড়তে বসলাম। মিনিট পাঁচেকের ব্যবধান আবার শোনা গেল সেই ভয়ঙ্কর আওয়াজ। এবার যেন শিউরে উঠলাম আমি। না, এভাবে আর থাকা যাবে না। আমি টর্চ লাইট, মোবাইল আর বইটা হাতে উঠে দাঁড়ালাম। এক পা দুপা করে পা টিপে টিপে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। আয়াতুল কুরসি পরে বুকে ফু দিয়ে দরজার নবে হাত দিলাম। দরজাখানা হালকা ফাঁক করে হালকা উকি দিলাম। না, কেউ নেই। রুম থেকে বের হয়ে তালা লাগিয়ে রাফিয়া আপু দরজায় নক করলাম। আপু, আপু দরজা খোল। আপু জলদি খোল। রাফিয়া আপু দরজা খোলা মাত্রই আমি হুড়মুড় করে ওনার রুমে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। আপু অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, কিরে তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? এত রাতে কি হলো তোর? বলছি আপু, আগে এক গ্লাস পানি খাবো। আমি গিয়ে আপুর বিছানার উপরে বসলাম। আপু আমাকে এক গ্লাস পানি এনে দিলেন। আমি এক চুমুকে পুরো গ্লাস পানি শেষ করে ধাতস্থ হওয়ার চেষ্টা করছি। এখন বল, কি হয়েছে? তোর এই অবস্থা কেন? আমি আপুকে সব খুলে বললাম। আমার কথা শুনে আপুকে বেশ চিন্তিত মনে হলো। আপু কপালে চিন্তার ভাঁজ ফুটিয়ে বললেন, এত রাতে তো গার্লস হোস্টেলে কেউ আসার কথা না। কে আসবে? আমি ভয়ে জড়সড় হয়ে জিজ্ঞেস করলাম। আপু, ভূত নয় তো? আপু হালকা হেসে বললেন, ভূতের চেয়ে মানুষ বেশি ভয়ঙ্কর। আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, মানে? আপু কথা ঘুরিয়ে বললেন, কিছু না, অন্য কোন দিন বলবো। তুই যা ঘুমিয়ে পড়, রাত অনেক হয়েছে। রাফিয়া আপু কিছু একটা বলতে গিয়ে চেপে গেলেন। হয়তো কোন অজানা তথ্য, হয়তো বা কোন অজানা রহস্য। ভার্সিটির ক্লাস শেষ করে সবাই মিলে আড্ডা দিচ্ছি ক্যান্টিনে বসে। হঠাৎ টুংটাং শব্দে ফোনের নোটিফিকেশন জানান দিয়ে উঠল। ফোনটা অন করতেই দেখি স্বপ্নের বালক জসিম নামের একটা আইডি থেকে রিকোয়েস্ট এসেছে। মেসেজ রিকোয়েস্টে ছোট একখানা বার্তা, হ্যালো মিস, আপনার সাথে কেটি ইউ কথা বলতে পারি? আমি রিপ্লাই দিলাম, জি বলুন। সাথে সাথে মেসেজ সিন করল সে। ভালো মন্দ কিছু আলাপ করে জিজ্ঞেস করে বসলো, ভাইয়া কেমন আছি? কোন ভাইয়া? আমার কোন ভাই নাই। আর ওই ভাই না, অপনা বিএফ মানে বয়ফ্রেন্ড কেমন আছি? সরি ভাইয়া, আমার কোন বয়ফ্রেন্ড নাই। সেটা তো গুড নিউজ। তাই বলি তো বাইক ভাইয়া বলবা? এইটা তো ঠিক না। আপনার কি প্রয়োজনীয় কিছু বলার আছে? হয় চিটিডাব্লিউ। তা সুন্দরী, কি করো তুমি? সময়ের সাথে মেসেজের বিরক্তির পরিমাণ বাড়ছে। আমি মেসেজ আনসিন করে তার প্রোফাইল ঘুরতে গেলাম। ছেলে রাজনীতির সাথে যুক্ত, ফ্যান ফলোয়ার বেশ অনেক। অযথা এরকম ছেলের মুখ না লাগাই ভালো। আমি ডাটা অফ করে ফোন পকেটে গুজে রাখলাম। সন্ধ্যায় ক্লাস শেষ করে হলে ফিরে আসলাম। ডাটা অন করতেই দেখি সেই আইডি থেকে বেশ কয়েকখানা মেসেজ। কি বাবা, রিপ্লাই দিও না কেন? কই তুমি বাবু? বাবু কি করো? এই মেয়ে একটু কেন তোমার? নিজেকে কি মন করো? তোমার মোটো হয়েছে তা আমার পিছনে ঘুরে এমনি তোমাকে টাইম দিচ্ছি, একটু দেখাও। এই বাবু, কই তুমি? মিস করছি তোমাকে। আরো 20-25খানা মেসেজ। আমি ছোট্ট করে একটা রিপ্লাই দিলাম, কি চাই আপনার? তোমাকে। মানে? তোমার সাথে প্রেম কর চাই। সরি, আমি অন্য কাউকে পছন্দ করি। কটি পারো?
তো বিয়ে আমি কে করবো? আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন? তুমি যা ব্যবস্থা নেবেন। আমি মেসেজ সিন করে রেখে দিলাম। এরকম শখানিক অনলাইন প্রপোজাল প্রতিনিয়ত আসে মেয়েদের ইনবক্সে। এসব নিয়ে অযথা মাথা ঘামানোর কোন দরকার নেই। আমি ফোন রেখে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। সপ্তাহখানিক ক্লাসের অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। অনলাইনে অ্যাক্টিভ হওয়ার টাইম পাইনি। সপ্তাহখানিক পর আইডিতে ঢুকেই যেন চক্ষু চড়ক গাছ। শখানিক মেসেজ আর ট্যাগে আইডি ভর্তি। 10-12খানা অজানা আইডি থেকে মেসেজ এসেছে। ভাবি কেমন আছেন? ভাবি আপনি নাকি ভাইয়ের উপর রাগ করেছেন? ভাবি ভাইয়ের উপর রাগ কথা কি না? ভাবি গো আপনি এত সন্দেহ কেন? আপনি অনেক লাকি, ভাবি ভাইয়ের মতো মানুষ আপনাকে পছন্দ করেছে। আরো কত কি। সব দেখতে দেখতে আমার মাথা চটকির মতো গোল গোল ঘুরতে লাগলো। এমন সময় দরজায় কেউ একজন নক করলেন। দরজা খুলেই অবাক হলাম আমি। রাফিয়া আপু দরজায় দাঁড়িয়ে আছেন। রাগে ফুঁসছেন উনি। আমি কিছু বলার আগেই আপু বলে উঠলেন, কায়া তোর কি মাথা টাথা ঠিক আছে? কি শুরু করেছিস তুই? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি বলছো আপু? আমি আবার কি করলাম? আপু ফোনটা আমার হাতে ধরে দিয়ে বললেন, দেখ কি করেছিস তুই। ফোন হাতে দেখি আমার প্রোফাইল বের করা। সেখানে সেই স্বপ্নের বালক জসিমের 4.5খানা ট্যাগ পোস্ট মারছে। প্রেম করবি ভালো কথা, কিন্তু গোটা দুনিয়াকে জানানোর কি দরকার? তুই জানিস তোর এই টাইপ কাজগুলোর জন্য ভার্সিটিতে তুলে কত কিছু ফেস করতে হতে পারে। দাঁড়া দেখাচ্ছি। বলেই আমি নিজের ফোনটা আপুর হাতে ধরিয়ে দিলাম। আপু শুরু থেকেই সব মেসেজ পড়তে লাগলেন। লাস্ট মেসেজটা পড়ে আপু থমকে গেলেন। ওয়াব বাচ্চে হাবনা তোর, খাড়া এটা চিদিকে তোর দুইলে নিয়ে যায় বিয়ে করো। ওয়েট। আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আপু। মানে কি এসবের? ওই ছেলে তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতে চায়? আরে ছাড়ো তো আপু, এসব ভুয়া কথা কত শুনেছি। কিছুই হবে না। কিছু হবে না বলে গা ছেড়ে দেওয়ার মতো বিষয় না এটা কায়া। অলরেডি 10-12জন ছেলেপুলিকে লাগিয়ে দিয়েছে তোর উপরে নজরদারি করার জন্য, তোর খোঁজ রাখার জন্যে। আর তুই বলছিস এসব কিছুই না। যে এক ভুল আমি করেছি সে ভুল আমি তোকে করতে দিব না। কথাটা বলেই উঠে চলে যাচ্ছিল রাফিয়া আপু। আমি পেছনে থেকে আপুর হাত টেনে ধরলাম। কিসের ভুল আপু? কিছু না, প্লিজ আপু বলেন। সেদিন রাতেও আপনি কিছু একটা বলতে গিয়ে চেপে গিয়েছিলেন। আজকে আপনাকে বলতেই হবে আপু। এটা আমার সেফটির প্রশ্ন। কায়া। আপু প্লিজ। শোন তাহলে। আজ থেকে বছর 2 আগের কথা। রেওয়াজ আর আমি অনেক ভালো ফ্রেন্ড ছিলাম। হাসি খুনসুটি সবকিছু মিলে বেশ জমে উঠেছিল আমাদের সম্পর্কটা। আমাদের ফ্রেন্ডশিপ দেখে অনেকেই ভাবতো হয়তো আমরা কাপল। আমার মনে রেওয়াজের জন্য হালকা পাতলা অনুভূতি জন্মেছিল। কিন্তু রেওয়াজ ছিল নিজের জায়গায় অটল। ও সবসময় আমাকে নিজের বোনের স্থান দিয়েছে। ও মেয়েদেরকে যথেষ্ট সম্মান করে। সবকিছুই ঠিকভাবে চলছিল। কিন্তু ভাগ্য সব সময় সহায় হয় না। আমার উপর নজর পড়ল ভার্সিটির পলিটিক্যাল লিডার রাজীবের। তার বাড়ির কথা বলা, তার সবকিছুই যেন ভালো লাগতে শুরু করলো। ভালো লাগা থেকে ধীরে ধীরে প্রণয়, তারপর ঘনিষ্ঠতা। রেওয়াজ জানতো সব। শুরু থেকেই ও আমার আর রাজীবের সম্পর্কের বিরোধিতা করেছিল। ও বলতো রাজীব নাকি মেয়েবাজ। আমি ওর জীবনের প্রথম মেয়ে নই। আমার আগেও অনেকের সাথে তার সম্পর্ক ছিল। কিন্তু আমি রেওয়াজের কথাগুলো হেসে উড়িয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো রেওয়াজ আমাকে জেলাস ফিল করছে, আমাকে ভালোবাসতে শুরু করেছে। তাই আমি ওকে জ্বালানোর জন্য আরো তোড়জোড় করে রাজীবের সাথে প্রেমে মগ্ন হয়ে গেলাম। ভেবেছিলাম হয়তো সবকিছু আমার ইচ্ছা মতো চলছিল। কিন্তু পরে বুঝতে পারলাম আমি এই খেলার মোহরা ছিলাম মাত্র। আমাকে ব্যবহার করা হচ্ছে কাঠের পুতুলের মতো। জানো আজকে আমার বার্থডে, বাসায় ছোটখাটো একটা পার্টি আছে। সন্ধ্যায় রেডি হয়ে থেকো। আমি তোমাকে নিয়ে আসবো। কিন্তু তোমার বার্থডে তো 4 সেপ্টেম্বর।
আজকে তো 30শে জুলাই। আরে জানো, ওটা তো সার্টিফিকেটের বার্থডে। আসল বার্থডে আজকে 30শে মে। আজকে আমি সারা রাত তোমার সাথে কাটাবো, গল্প করবো, অনেক মজা হবে। রাজীব, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রাত 9টার পর হলে ঢুকতে দিবে না। তখন কি হবে? কি আবার হবে? আমার বাসায় থাকবে। আমার বাসায় আমার আব্বু আম্মু সবাই আছে। ওনারা তোমাকে পেয়ে অনেক খুশি হবেন। পার্টি শেষ করে আমি তোমাকে হলে পৌঁছিয়ে দিব। রাজীবকে মানা করবে এত বড় গুলিতে কার আছে? তুমি চিন্তা করো না তো ডার্লিং, আমি ঠিকই ব্যবস্থা করে দেব। তুমি শুধু সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে থেক। কেমন? বাই। কথা শেষ করেই খুট করে কলটা কেটে দিল রাজীব। আমি আর যাই বলি না কেন, ও আর কোন কথাই শুনবে না আমি জানি। রাজীবের পাওয়ার সম্পর্কে আমি ভালোভাবে জানি। ক্যাম্পাসের অনেক ক্ষমতাশীল পলিটিক্যাল লিডার সে। তাই আমিও কথা না বাড়িয়ে সাজগোজ করে বসে রইলাম। বিকেলে রাজীবের কল এল। ডার্লিং, আমার ছেলেদেরকে পাঠিয়ে দিয়েছি, তুমি ওদের সাথে চলে আসো। ওদের সাথে কেন? তুমি কেন নিতে আসলে না? আরে জানু, বোঝ না? তুমি ফার্স্ট টাইম আমার বাসায় আসো, প্রিপারেশনের একটা ব্যাপার আছে না? তুমি চলে আসো, বাকি কথা পরে হবে। আমি রাজীবের পাঠানো ছেলেদের সাথে ওর বাসায় গিয়ে পৌঁছালাম। ওরা আমাকে দরজা পর্যন্ত নামিয়ে দিয়ে চলে গেল। বাসাটা অনেক বড় আর সুন্দর করে সাজানো, কিন্তু পুরো বাসাটাই ফাঁকা, কোথাও কে নেই। আমি এক পা দুপা করে আঘাতে রাজীব নেমে সিঁড়ি বেয়ে। ওয়েলকাম ডার্লিং, আমি তোমারই অপেক্ষা করছিলাম। রাজীব, আজকে না তোমার বাসায় পার্টি? হ্যাঁ, পার্টি তো। আর সবাই কোথায় তাহলে? আসলে রাফিয়া, এটা আমাদের ফ্যামিলি পার্টি ছিল। ফ্রেন্ড সার্কেল ছিল না, শুধু রিলেটিভরা ছিলেন। কিন্তু হঠাৎ করে খবর এল যে বাবার এক ক্লোজ ফ্রেন্ড কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। উনি বাবার অনেক ভালো বন্ধু ছিলেন। হঠাৎ করে এরকম একটা নিউজ শুনে বাবা ভেঙে পড়েন। এমন সময় শুধু নিজের স্বার্থের কথা ভেবে পার্টি করাটা উচিত হবে বলে আমি মনে করি না। তাই সব গেস্টদের বাসায় পাঠিয়ে দিয়েছি আর বাবা মা গিয়েছেন সেই অ্যাঙ্কেলের বাসায়। আমি অবাক হয়ে নির্বোধের মতো রাজীবের প্রতিটা কথাই শুনলাম, কোন বিরোধিতা ছাড়াই। আমাকে চুপ থাকতে দেখে রাজীব এসে বলে উঠল, ভাবছো এত কিছুর পর তোমাকে কেন রেখেছি, তাই তো? আমি উপরে নিচে মাথা নাড়ালাম। ওকে চল। রাজীব আমার হাত ধরে টেনে নিয়ে গেল। ছাদে গিয়ে আমি সত্যিই অবাক হলাম। পুরো ছাদ সুন্দর করে সাজানো, চারদিকে বেলুন ভাসছে আর ছোট ছোট নীল সাদা বাতি জ্বলছে। এক কোণে দেওয়ালে বড় করে লেখা টানানো আছে, হ্যাপি বার্থডে রাজীব। ছাদের ঠিক মাঝামাঝি বরাবর একটা ছোট টেবিলে কেক রাখা। এবার তো বিশ্বাস হলো যে বাসায় পার্টি ছিল। আসলে জানো, আমি আজকের দিনটা মাটি করতে চাচ্ছিলাম না, তাই তোমাকে এখানে নিয়ে আসলাম। তুমি আমার সাথে থাকলে প্রতিটা মুহূর্ত স্পেশাল লাগে। রাজীবের কথায় আমি খানিকটা লজ্জা পেয়ে মাথা নোয়ালাম। রাজীব আমার হাত ধরে বলল, চল কেক কাটবো। রাজীব কেক কাটছে আর আমি বার্থডে সং গাইছি। আমি একটা কেকের টুকরো তুলে ওর মুখের সামনে ধরলাম। রাজীব এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। ও আমার হাত থেকে কেকটা নিয়ে আমাকে খাইয়ে দিল। বাম হাতে আমার ডান হাতটা নিয়ে আঙ্গুলগুলো ছাড়তে লাগলো। রাজীব এখনো নেশাগ্রস্তের মতো এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আর হাতে লেগে থাকা ক্রিমগুলো খাচ্ছে। হঠাৎ করে ও আমাকে টান মেরে নিজের বাহুডোরে বন্দি করে নিল। আমার ঘাড়ের উপর ওর গরম নিঃশ্বাস আমার বুকে তোলবার শুরু করে দিয়েছিল। রাজীব ধীর কণ্ঠে আমার কানে বলল, ডার্লিং, আজকে যদি তোমাকে নিজের করে পেতে চাই, খুব কি ক্ষতি হবে? আমি অনেকটা ঘোরের মধ্যে দাঁড়িয়ে রাজীবের কথাগুলো শুনছিলাম। কিন্তু রাজীব, প্লিজ ডার্লিং, না করো না। ইটস মাই বার্থডে। আমাকে বার্থডে গিফট দেবে না? রাজীবের কোন কথার জবাব আর তখন আমি নিতে পারিনি। আমি নিজেও খুব করে চেয়েছিলাম রাজীব আমাকে নিজের করে নিক। আমার সেই আশা পূরণ হচ্ছে। আমি আর রাজীবকে কোন বাধা দেইনি। রাজীব সেদিন আমাকে নিজের করে নিয়েছিল, এতটুকু বলেই থামলো রাফিয়া আপু। আমার চোখে চোখ মেলেছেন না তিনি।
তার দৃষ্টি এখন আমার টেবিলের উপর রাখা ফুলদানিতে সাজানো কৃত্রিম ফুলগুলোর উপর। সেই থেকে শুরু। এরপরে অনেকবারই রাজীব আমাকে রেখেছে, কখনো জোর করে, কখনো বা স্বেচ্ছায় আমি তার কাছে গিয়েছি। কিন্তু আমি জানতাম না ওকে বিশ্বাস করার এত বড় শাস্তি আমাকে পেতে হবে। মাস তিনেক পর জানতে পারলাম আমি এখন আর এই দুনিয়ায় একা নই। আমার মধ্যে বেড়ে উঠছে আর একটা অজানা প্রাণের অস্তিত্ব। খবরটা শুনে আমার যেন খুশির সীমা ছিল না। হালকা শঙ্কাও কাজ করছিল আমার মধ্যে। কিন্তু রাজীব আমাকে ঠিকই মেনে নেবে। ঠিক যতটা আশা নিয়ে আমি রাজীবের দ্বারস্থ হয়েছিলাম, আমাকে তার দ্বিগুণ অবাক করে রাজীব বলল, কনসিভ করেছো, ভালো কথা। এবর্ষণ বারে নেও। রাজীব, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন আছে। এবর্ষণ করতে চাইলে আমার ক্ষতি হবে, এমনকি মৃত্যুও হতে পারে। তাছাড়া রাজীব, এটা তোমার আর আমার ভালোবাসার চিহ্ন। আমি কিভাবে একে শেষ করে দেব? আমাদের পাপের শাস্তি কেন এই মাসুম বাচ্চা পাবে? আমি তো তোমাকে বলছি না এখন বিয়ে করতে। শুধু কোর্ট ম্যারেজ করে রেখে দিলেই তো হয়। আমি শুধু তোমার কাছে আমার সন্তানের বৈধতা চাই। তুমি যদি তা করতে না পারো তাহলে আমি অন্য কোন উপায় অবলম্বন করতে বাধ্য হব। আমার কথা শুনে রাজীব বেশ ঘাবড়ে যায়। নিজেকে সামলে নিয়ে বলল, আরে আরে ডার্লিং, রাগ কর কেন? আমি তো জাস্ট এমনি বললাম। তুমি যা বলবে তাই হবে। আমাকে কয়েকটা দিন সময় দেও, আমি সব ঠিক করে দেব। ওকে? এইটুকু বলেই আমাকে সেদিন বুকে জড়িয়ে নিয়েছিল রাজীব। ওর কথার মর্মার্থ আমি বুঝতে পেরেছিলাম 4 সেপ্টেম্বরের রাতে। সেদিন ছিল রাজীবের প্রকৃত জন্মদিন। ভর সন্ধ্যায় যখন পাখিরা নিড়ে ফিরতে ব্যস্ত, তখনই ফোনটা বেজে উঠল। রাজীবের ফোন। রিসিভ করতেই উপাস থেকে উচ্ছ্বাসিত কণ্ঠে রাজীব বলে উঠল, ডার্লিং, রেডি হয়ে ভার্সিটির সামনে পুকুর পাড়ে আসো। আমরা আজকেই কোর্ট ম্যারেজ করব। খুশিতে নাচতে নাচতে হলো থেকে বেরিয়ে গেলাম তাড়াহুড়ো করে। পুকুর পাড়ে গিয়ে দেখি রাজীব পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। আমি কাছে যেতেই সে কোমরে হাত দিয়ে আমাকে নিজের কাছে টেনে নিল। রাজীব সেখানে দাঁড়িয়েই আমাকে অযাচিতভাবেই স্পর্শ করতে লাগলো। ওর প্রতিটা স্পর্শেই ছিল নোংরামি এর কামভাব। আমি নিজেকে ওর থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, রাজীব, আমি প্রেগন্যান্ট। এখন এসব ঠিক না। ও কামন ডার্লিং, ইটস মাই বার্থডে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? আমার কথা শুনে রাজীব হাসতে লাগলো। পেটে হাত দিয়ে হাসে ও। হাসি থামিয়ে বলল, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এখানে বিয়ে করার জন্য রেখেছি? রাতে কোন রেজিস্ট্রার তোমার বিয়ে করানোর জন্য বসে আছে? অবশ্য তোমার কোন দোষ নেই জানো। আমি তোমাকে একটুখানি মিথ্যা কথা বলেছি। আসলে সেদিন আমার জন্মদিন ছিল না। আমার জন্মদিন আজকে। প্রথম দিন দেখি ফ্রেন্ডদের সাথে বাজি ধরেছিলাম যে তোমাকে আমার বেড পার্টনার করব। সবকিছুই ছিল সেই বাজিরই প্ল্যান। মাঝ থেকে তোমার বোকামি এর অতিরিক্ত ভালোবাসার জ্বালায় এই বোঝা ঘাড়ে এসে চাপলো। মুহূর্তেই রাজীব চোখ মুখ কঠিনভাবে বলল, তোমার কি মনে হয় যে তুমি এসে বলবে তুমি আমার বাচ্চার মা হয়েছো আর আমি ওটা মেনে নেব? প্রমাণ কি এটা আমার বাচ্চা? রাজীবের কথা শুনে আমার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। কথা যেন গলায় এসে দলা পাকিয়ে ফিরে যাচ্ছে। কোন রকমে বলে উঠলাম, এসব কি বলছো তুমি রাজীব? আমি তো শুধু তোমার সাথেই। মানি না। যে মেয়ে বয়ফ্রেন্ডকে বার্থডে গিফট হিসেবে ভার্জিনিটি দিতে পারে সে মেয়ে সবকিছুই করতে পারে। বাংলা সিনেমা আমিও অনেক দেখেছি জানো। এখন তুমি বলবে, তুমি সবাইকে বলে দিবে, আমার নামে বদনাম ছড়িয়ে দিবে, ব্লা ব্লা ব্লা। তাই তার আগেই তোমাকে একটা জিনিস দেখাই। রাজীব পকেট থেকে ফোন বের করে আমার হাতে ধরিয়ে দিল। এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রাজীব আমাদের প্রতিটা একাকিত্ব মুহূর্তের ভিডিও ধারণ করে রেখেছে। আমি তড়িঘড়ি করে সবকিছু ডিলিট করতে লাগলাম। আমার কাণ্ড দেখে রাজীব এসে বলল, কত জায়গা থেকে ডিলিট করবে জানো? আমার আরো 2টা ফোনে এই ভিডিওর কপি আছে। 2টা পেন ড্রাইভ আর আমার ল্যাপটপ তো আছেই। তোমার একটা ভুল স্টেপ তোমাকে রাতারাতি ফেমাস করে দিবে জানো। আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। রাজীব আমার সামনে হাঁটু বাঁকিয়ে বসে বলল, অযথা নাটক করে আমার সময় নষ্ট করো না তো। আজকে আমার বার্থডে।
মুড ভালো আছে। আসর রাতটাকে আরো রঙিন করি বলেই রাজীব আমার হাত ধরে টানতে লাগলো। আমি নিজেকে চালানোর চেষ্টা করছি। এই পুকুর, নির্জন পুকুর পাড়ে কেউ আসবে না এই ভর সন্ধ্যায়। চেঁচিয়ে লাভ নেই। দীপা তখন আসছিল তার টিউশন শেষ করে। আমার চেঁচামেচি শুনে ছুটে এলে আমার কাছে। ও রাজীবের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু রাজীবের শক্তির সাথে বেড়ে উঠল না। রাজীব এক ধাক্কা দিয়ে ওকে পুকুর পাড়ে ফেলে দিল। আমাকে টেনে নিয়ে গেল পাশের জঙ্গলে। সেখানে গিয়ে হামলে পড়লো আমার উপরে। নির্মম পাশবিক অত্যাচার চালাতে লাগলো আমার উপর। ব্যথায় কষ্টে আমার তখন শেষ নিঃশ্বাস বলার উপক্রম। স্বার্থোদ্ধার করেই ও আমাকে ছেঁচড়িয়ে নিয়ে গেল পুকুর পাড়ে। রাজীবের ইচ্ছা ছিল আমাকে মেরে ফেলার, কিন্তু তার আগেই দীপা গিয়ে রেওয়াজকে ডেকে আনে। রেওয়াজকে দেখে রাজীব আমাকে সেখানে একা রেখে পালিয়ে যায়। চোখ বুঝবার আগে শুধু এতটুকু বোধ পেয়েছিলাম যে রেওয়াজ আমাকে নিয়ে হাসপাতালে ছুটছে। ঘড়ির কাঁটা এখন প্রায় রাত 12টা বাজে। আজ টিউশন শেষে আর হলে ফিরিনি। পাবলিক লাইব্রেরি বসে এতক্ষণ নোট করছিলাম। পড়তে পড়তে সময় কোন দিক দিয়ে চলে গিয়েছে টেরি পাইনি। ঘড়ির কাঁটায় যখন 11:35 তখনই তড়িঘড়ি করে উঠে বের হয়ে আসলাম। রাত বেশি হওয়ায় এখন রাস্তাঘাট বেশ ফাঁকা। জ্যাম নেই বললেই চলে। হালকা মৃদু মন্দ বাতাস এসে চোখ মুখ ছুঁয়ে যাচ্ছে। বেশ ভালো লাগছে ব্যাপারটা। তাছাড়া আজ আমার মন বেশ ভালো। অটো ভাড়া মিটিয়ে লেক পাড়ে যখন নামলাম ঘড়ির কাঁটা তখন মাঝে মধ্যরাতের কাঠগড়া পার করেছে মাত্র। কয়েক কদম আগাতেই ল্যাম্পপোস্টের আবছা আলোয় একটা ছায়া মূর্তি দেখতে পেলাম। নিঃশব্দে কাছে গিয়ে দাঁড়ালাম তার। তার দৃষ্টিসীমার সবচেয়ে নিকটতম বস্তু এখন আমি, কিন্তু তার দৃষ্টি নিবন্ধ দূর আকাশের সন্ধ্যা তারার পানে। নিষ্প্রাণ পলকের নয়নে চেয়ে আছে সে গগন পানে। আমি এক কদম এগিয়ে গিয়ে তার কাছে এসে দাঁড়ালাম। পুরো মুখটা একটা গামছার কাপড় দিয়ে বাঁধা, শুধু চোখ দুটোকে বেঁধে রাখতে পারেনি। আমি মুখের কাপড়টা সরিয়ে পাউচির ঠোঁটের কোণে গাঢ় করে একটা চুমু খেলাম, কিন্তু তার কোন ভাবান্তর নেই। আমি দুচোখে অসীমতম ভালোবাসা ফুটিয়ে তার দিকে এক পলক চেয়ে তার বুকে জায়গা করে নিলাম। বুকের বাম পাশে গাল ঘেঁষে ঠিকভাবে জায়গা করে নিলাম যাতে তার হৃদস্পন্দে আমার নাম শুনতে পাই। অনুভব করতে পারি তার প্রতিটা নিঃশ্বাসে আমার উপস্থিতি। সে কোন প্রতিক্রিয়া না দেখালেও তার হৃৎপিণ্ড এখনো আমার ছোঁয়ায় উত্তেজিত। পাগলা ঘোড়ার মতো ছুটে চলছে আপন বেগে, যেন কোন লম্বা দৌড় প্রতিযোগিতা শেষ করে এসেছে। মাথা তুলে দেখি এখনো সে নির্বিকার চিত্ত। বুকের মধ্যে তার ঝড় বয়ে চলছে, অথচ তার চোখে মুখের আকাশে সাদা মেঘের বেলা ভাসছে। মুচকি হেসে ওকে জড়িয়ে থাকা অবস্থায় ডান হাতে পকেট থেকে বের করে ছোট পেনড্রাইভটা গুঁজে দিলাম তার হাতে। কয়েকদিন পর ভার্সিটিতে সেমিস্টার ফাইনাল শুরু হয়ে যাবে। ক্লাস সব শেষের পথে। সবাই তল্পি তল্পা গুছিয়ে পড়াশোনা করছে এখন। আশেপাশের এমন সময় হঠাৎ একটা নিউজ যেন সবার মাথার একদম বোমের মতো ফাটল। রেওয়ার্ড ভার্সিটির বিরুদ্ধে মানহানির কমপ্লেইন করেছে। তার বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে ভুয়া সাক্ষী প্রমাণ হাজির করে তাকে বহিষ্কার করার জন্য হাইকোর্টে রিট জানিয়েছে। সবার মধ্যেই একটা হৈ হৈ রৈ রৈ পড়ে গেছে। একটা চাপা কৌতূহল সবাইকে গ্রাস করে রেখেছে। এমন সময় গায়ে কালো চাদর গায়ে চোখ মুখের মলিনতা বজায় রেখে ক্যাম্পাসের মাটিতে পা রাখল রেওয়াজ। আর 8 বছর হয়ে যাচ্ছে প্রায় রেওয়াজ ভার্সিটির মাটিতে পা রাখেনি। আর দীর্ঘ সময় পর নিজের প্রাণপ্রিয় ক্যাম্পাসে পা রেখে যেন বুক ভরে নিঃশ্বাস নিল সে। কোন দিকে না তাকিয়ে সোজা পা বাড়াল ভিসির রুম বরাবর। এর পরের দৃশ্য আমার অজানা নয়। সেখানে না থেকে আমি খুব ভালোভাবেই জানি কি ঘটছে সেখানে। রেওয়াজ স্বভাববশত রুমে ঢুকে সালাম দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। ওকে দেখিয়ে বিসি স্যার গর্জে উঠবেন, এসব কি শুরু করেছ রেওয়াজ? শুরু তো আমি করিনি স্যার, শুরু করেছেন আপনারা। রেওয়াজ, তুমি অন্যায় করেছ। তোমাকে তোমার অন্যায়ের শাস্তি দেওয়া হয়েছে। এতে ভুলের কি আছে? স্যার, আপনি যে ভুলের কথা বলেছেন সে ভুল যে আদৌ আমি করিনি। রেওয়াজের কথার জবাবে ভিসি স্যার গম্ভীর কণ্ঠে জবাব দিবেন, সেটা তোমার তদন্তের সময় বলা উচিত ছিল রেওয়াজ। তোমার পক্ষে তখন তুমি কোন সাক্ষী প্রমাণ উপস্থাপন করতে পারোনি, বরং সকল সাক্ষী প্রমাণ তখন তোমার বিপক্ষে ছিল। ওনার কথা শুনে রেওয়াজ মুচকি এসে বলবে, স্যার, আমি প্রমাণ উপস্থাপন করতে পারিনি? নাকি আপনারা আমাকে প্রমাণের সুযোগ দেননি?
ভিসি স্যার রেগে গিয়ে গর্জে উঠবেন, রেওয়াজ তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়কে অপমান করছো। স্যার এই বিশ্ববিদ্যালয় আমাকে স্বপ্ন দেখিয়েছে, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। নিজের মায়ের পরেই আমি এই বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি স্যার, তার অপমান করার ন্যূনতম ইচ্ছাটুকু আমার মনের মধ্যে নেই। আমি শুধু আমার ভাগের অধিকারটুকু চাচ্ছি স্যার, এর বেশি কিছু না। আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন, আমি আমার পক্ষে চেষ্টাটুকু করছি স্যার। আসি, আসসালামু আলাইকুম। ভিসি স্যারকে কোন কথা বলার সুযোগ না দিয়ে রেওয়াজ রুম থেকে বের হয়ে আসবে। ক্লাস শেষ করে হলে ফিরছি, দেখি দীপা আপু তড়িঘড়ি করে হলো থেকে চোরের মতো বের হয়ে যাচ্ছেন কোথাও। আমিও সুযোগ মতো আপুর পিছনে পিছনে গেলাম। আপু একটা কালো বোরখা পরেছেন, চোখ মুখ ঢেকে রাখা দাঁতে। আমি ছুটলাম আপুর পিছু পিছু। বাস স্ট্যান্ডে গিয়ে থামলেন আপু। এদিক ওদিক তাকিয়ে একটা টিকিট কাটে বাসে চড়ে বসলেন। আমি এগিয়ে গিয়ে কৌশলে জিজ্ঞেস করলাম, মামা এই বাস কোথায় যাবে? গাজীপুর। আপনি কই যাবেন? গাজীপুরেই, আমাকে একটা টিকিট দেন। মামা টিকিট কেটে দিলেন। দীপা আপু নিজের ফোনে ব্যস্ত, এমন সময় আমি টুক করে ওড়না দিয়ে মুখ পেঁচিয়ে উঠে পড়লাম বাসে। দীপা আপুর ঠিক পেছনে বরাবর সিটটাতে গিয়ে বসলাম যাতে উনি আমাকে দেখতে না পান। হাত চালিয়ে অনেক আগেই ছোট একটা মেসেজ টাইপ করে রেখেছিলাম, গাজীপুর যাচ্ছি, আসবে? সামান্য চাপিয়ে মেসেজখানা ঠিক গন্তব্যে চলে গিয়েছে। মাগরিবের নামাজ শেষে মুসল্লিরা তখন পুনরায় যার যার কাজে অগ্রসর হচ্ছেন। এমন সময় বাস এসে থামলো গাজীপুর বাস স্ট্যান্ডে। দীপা আপু বাস থেকে নেমেই তড়িঘড়ি করে একটা রিকশা ডাকলেন। আমিও ছুটলাম তার পিছু পিছু। প্রায় 1 কিলোর মতো রাস্তা যাওয়ার পর রিকশা থামলো একটা ছোটখাটো আটপাকা বাড়ির সামনে। বাসাটার চারদিকে কোন দেওয়াল নেই। আপু এগিয়ে গিয়ে দরজায় টোকা দিলেন। খুব সম্ভবত আপু তার বাসায় এসেছেন। আপু ভেতরে ঢুকেই দরজা লাগিয়ে দিলেন। আমি অনেক খুঁজে বেছে বাড়ির পেছনের দিকে একটা জানালা খুঁজে পেলাম। সেখান থেকে স্পষ্ট সব দেখা ও শোনা যাচ্ছে। দীপা, কি করছিস এসব? তুই কি পাগল হয়েছিস? কাপড় চোপড় গুছাচ্ছিস কেন? কি হয়েছে বলবি তো? অত কিছু বলার সময় নেই মা, আমাদেরকে এক্ষুনি এই বাড়ি ছেড়ে যেতে হবে। কি জায়গা বলছিস? বাড়ি ছেড়ে কোথায় যাবো, কেনই বা যাবো? মা রেওয়াজ ভার্সিটি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে কেস করেছে। সেই কেস আবার পুনর্বিবেচনা করা হবে, আবার নতুন করে কবর খোঁড়া হবে। মানে কি বলছিস এসব তুই? বাবা, আমি ঠিকই বলছি। তোমার মনে নেই মাস কয়েক আগে কি হয়েছিল? আমাকে আর রাফিয়াকে কিভাবে হুমকি দেওয়া হয়েছিল? আরে মানলাম রাফিয়া না হয় দোষ করেছিল, ওর ভিডিও ছিল রাজীবের কাছে, কিন্তু আমি কি দোষ করেছিলাম বাবা? আমি তো বলেছিলাম আমি কোন কথা বলবো না। তারপরে ওরা আমার 10 বছরের ছোট ভাই ডেকে তুলে নিয়ে গিয়েছিল। যে রেওয়াজ আমাদেরকে বাঁচার, সেই রেওয়াজকে রাজীব ফাঁসিয়ে দিল। আজকে রেওয়াজ বেঁচে থেকে মৃত। রাজীব ক্ষমতার বলে সব প্রমাণ মিটিয়ে দিয়েছিল, মুহূর্তেই সব পাল্টে দিয়েছিল সে। আজ আমাকে হুমকি পাঠিয়েছে, সে যদি এবারও কোন চালাকি বা মুখ খোলার চেষ্টা করি তাহলে সবাইকে মেরে ফেলবে সে। কথাগুলো বলে বিছানায় বসে মুখে হাত দিয়ে কাঁদতে লাগলো দিবা আপু। তাই বলে অন্যায় মেনে নিয়ে মাথা পেতে চুপ করে থাকবে? চোখের সামনে একটা ছেলের জীবন নষ্ট হতে দেখবে? আমার কথা শুনে এদিক ওদিক ফিরে তাকালেন তারা, কিন্তু কাউকেই খুঁজে পেলেন না। আমি আড়াল থেকে বের হয়ে সামনে আসতেই যেন দিবা আপু বিস্ময়ে ফেটে পড়লেন। কাঁপা কাঁপা গলায় বললেন, তো 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 তুমি তুমি এখানে? কয়েক সেকেন্ড লাগলো আপুর আমাকে ধাতস্থ করতে। নিজেকে সামলে নিয়ে আমাকে দেখিয়ে আবার হাউমাউ করে কেঁদে উঠল সে। আমি কথা না বাড়িয়ে সেখান থেকে বের হয়ে আসলাম। সোডিয়াম আলোয় আলোকিত রাস্তায় যান্ত্রিকতার হইচই। গাড়িগুলো তীব্র বেগে ছুটে যাচ্ছে নিজ গন্তব্যে। অগণিত আলো ছায়ার মাঝে ও পাশে মূর্তিমান এক মানবকে দেখতে পেলাম। আজকে শেষ ক্লাস, তারপরে 2 সপ্তাহ প্রস্তুতির ছুটি শেষে শুরু হবে ফাইনাল পরীক্ষা। আমি ধীরে সুস্থে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিলাম। সকাল 9টায় ক্লাস, এখন বাজে 8টা 45। আজ ইচ্ছা করেই দেরি করে গিয়ে পৌঁছালাম ভার্সিটিতে। কানে হেডফোন গুঁজে ফুল ভলিউমে গান শুনতে শুনতে ক্লাসে গিয়ে পৌঁছালাম আমি। গিয়ে শুনি ক্লাস ক্যান্সেল করা হয়েছে।
রিনা আমাকে দেখে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ভিডিও দেখেছিস? আমি হেসে জিজ্ঞেস করলাম, কিসের ভিডিও? রিনা আমার দিকে ফোনটা বাড়িয়ে দিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে আমার ঠোঁটে একটা প্রসারিত হাসি ফুটে উঠল। অপেক্ষার প্রহর সর্বদাই দীর্ঘকায় হয়। অপেক্ষার প্রতিটা মুহূর্ত ব্যক্তির কাছে 1000 বছর সমান মনে হয়। রেওয়াজের সাথে প্রথম দেখার পর থেকে প্রতিটা মুহূর্ত আমার কাছে বছরখানেক সময় মনে হয়েছে। প্রতিটা সকালেই আসার দিন শুরু করেছি আজ হয়তো বা তার দেখা পাবো। অপেক্ষা করেছি উষ্ণ ঠোঁটের গাঢ় ছোঁয়া পাওয়ার। কিন্তু ভার্সিটির প্রথম দিন ওর অবস্থা দেখে যেন আমার পুরো দুনিয়ায় পাল্টে গেল। প্রথম দিন ভার্সিটি থেকে ফিরে এসে মনে হচ্ছিল সবকিছুই ঠিক আছে, কিন্তু কোথায় যেন একটা ফাঁকা আছে। আবেগকে দূরে ঠেলে ঠান্ডা মাথায় চিন্তা করতে বসলাম। যে ছেলেটা ভিড়ের মাঝে অজানা অচেনা একটা মেয়েকে বাঁচাতে এগিয়ে আসবে, সে কিনা জঘন্যভাবে একটা মেয়েকে রেপ করেছে, ব্যাপারটা শুধু আমার না যে কারোরই হজম করতে সমস্যা হবে। রেওয়াজ যদি এতটাই হিংস্র হতো তাহলে সেদিন গার্লস হোস্টেলে ঢুকে যখন সে দীপা আপুর রুম থেকে আমাকে ডেকে নিয়ে গেল, তখন কেন দীপা আপু তাকে আটকালো না? কেন আমাকে পুরোটা দিন হাতের কাছে একা পেয়ে ক্ষতি করা তো দূরের কথা, চোখ তুলেও দেখালো না? সবকিছুর ওপারে না হয় মানলাম, না হয় পরে রেওয়াজের পশুবৃত্তি জেগে উঠেছিল, তাই সে রাফিয়ার সাথে এরকম একটা জঘন্য কাজ করেছে। তাহলে সে রাফিয়াকে বা মেরি কেন তাকে হাসপাতালে নিয়ে গেল? যখন সে জানতো যে রাফিয়াকে মেরে ফেললে সব ঝামেলা শেষ, বরং রাফিয়া বেঁচে থাকলে তার ঝামেলা বাড়বে। সবকিছুর বাইরে কোথাও না কোথাও একটা কিন্তু একটা ফাঁকা থেকেই যাচ্ছিল। আমি কোনভাবেই হিসাব মেলাতে পারছিলাম না। তাই ঠিক করলাম আমি আবার রেওয়াজের কাছে যাব। রেওয়াজ হয়তো আগে থেকেই বুঝতে পেরেছিল যে আমি আসবো। যে মেয়ে একদিনের আলাপ চারি থেকে ভালোবাসা মেনে 4 মাস পর্যন্ত অপেক্ষা করতে পারে, প্রতিটা মুহূর্তে দেখে খুঁজতে পারে, সে মেয়ে এত সহজে হাল ছাড়বে না। টানা 3 দিন ওর বাসায় গিয়ে নিরাশ হলাম। আমি জানতাম রেওয়াজ ইচ্ছা করেই বাসায় থাকে না, যাতে তাকে আমার মুখোমুখি না হতে হয়। কিছুদিন পরে ওর দেখা পেলাম। লুকিয়ে আড়ালে দেখছিল আমাকে। চোখে চোখ পড়তেই ভাবখানা এমন দেখালো যেন আমাকে চিনেই না। বুঝলাম ছেলেটা বড্ড ঘাড়, তারা এভাবে মানবে না। দুপুরের ক্লাস বাঙ্ক দিয়ে লুকিয়ে থাকলাম ওর ঘরের সামনে। তালা চাবি খুলে ঘরে ঢুকে দরজা লাগাতে যাবে, তখনই আমাকে দেখে চমক গেল সে। মুখের উপর দরজা লাগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি দরজার ফাঁকে হাত এগিয়ে দিয়ে আটকালাম ওকে। ওকে ঠেলে দিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। রেওয়াজ হুচকিয়ে গেলেও কণ্ঠের রাগী ভাব ফুটিয়ে বলল, তুমি এখানে কি করছো? তোমার না এখন ক্লাস চলছে? ক্লাস ছেড়ে এখানে এসেছো কেন? রেওয়াজের কথা শুনে আমার সব সন্দেহ দূর হয়ে গেল। আমি ওর দিকে তাকিয়ে হাসতে লাগলাম। আমাকে হাসতে দেখে ভ্রু কুঁচকে ধমক দিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো কেন? আমার সব খবর রাখো দেখছি। আমার কথায় রেওয়াজ কিছুটা দমে গেল, কিন্তু সাথে সাথেই নিজেকে সামনে নিয়ে দ্বিগুণ নিজে বলল, আমি কি ভার্সিটির নতুন স্টুডেন্ট নাকি যে কখন কোন ক্লাস হয় জানবো না? জানার কথা না, কারণ এখন আমাদের রুটিন ক্লাস হয়, এক্সট্রা ক্লাস চলছে। স্যার গতদিন ব্যস্ততার কারণে ক্লাস নিতে পারেননি, তাই তো কভার দিচ্ছেন। খুব বেশি সচেত। দেখো এখানে আসাটা তোমার উচিত হয়নি। এখান থেকে চলে যাও। চলে যাব। তার আগে একটা প্রশ্নের জবাব দেও। দেখ কায়া, প্রশ্নের জবাব দিতে দিতে আমি ক্লান্ত। আমি কার কাউকে কিছু বলতে চাই না, কোন জবাব দিতে চাই না। তুমি চলে যাও এখান থেকে। কথা বলেই রেওয়াজ গিয়ে বিছানার উপরে ধপ করে বসে পড়ল। আমি ওর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বললাম, আমার কোন ক্লাস কখন তা তুমি জানো, অথচ আমার 4 মাসের অপেক্ষার খবর তোমারও জানা। কায়া, অযথা জেদ করো না। চলে যাও প্লিজ। কেউ তোমাকে এখানে দেখে ফেললে তোমার সমস্যা হবে। তোমার সামনে এখনো সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে আছে। মাত্র একদিনের আলাপ চারি থেকে তুমি ভালোবাসা মেনে বসে আছো। কায়া তুমি। রেওয়াজকে এর কথা বলার সুযোগ না দিয়ে আমি তার ঠোঁট দুটোকে আঁকড়ে ধরলাম। কথায় কথা বাড়ে, কথায় কথা বাড়ে। আমি আর কোন কথা বাড়াতে চাই না। আমি শুধু রেওয়াজকে চাই, ওকে ভালোবাসতে চাই। ঠোঁট ছেড়ে সামনে দাঁড়াতেই রেওয়াজের নিষ্প্রাণ চোখ দুটো দেখতে পেলাম। রেওয়াজ আমাকে সরিয়ে দিয়ে সবটুকু খুলে বলল,
সেদিন ঠিক করেছিলাম সব সত্যকে উন্মোচন করে রেওয়াজকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব, কিন্তু কিভাবে তা নিয়ে অনেক চিন্তায় ছিলাম। তবে সেই সাথে বেশ খুশি ছিলাম কারণ আমি ভুল করিনি। কোমর বেঁধে লেগে পড়লাম। সবকিছু খুব সুন্দরভাবে গুছানো হয়েছিল, তাই সামান্য ভুলে রেওয়াজের উপকারের জায়গা ক্ষতি বেশি হতে পারে। তাই শুরুতেই সময় নিলাম যাতে সবাই রেওয়াজের কথাটা ভুলে যায়। সেই সময়টুকু লাগালাম প্ল্যানিংয়ে। ঘটনা যেহেতু রাফিয়াকে ঘিরে, তাই ঠিক করলাম ওকে দিয়েই শুরু করব। আমার কাজিন আবিদ ভাইকে জানাতেই সে হেল্প করতে রাজি হয়ে গেল। কোন মেয়ে যতই খারাপ হোক না কেন, তার সামনে কেউ আরেকটা মেয়ের সম্মানে হাত দিলে সে চুপ করে থাকবে না। হলো তাই। প্ল্যান মোতাবেক আবিদ ভাইয়ের হাত থেকে আমাকে বাঁচাতে রাফিয়া এগিয়ে এল। শুধু পরিচয়টাই নাটকীয়ভাবে শুরু হয়নি, নাটক ছিল পরে সব কটা ঘটনাই। রেওয়াজ নিলে একটা ফেক আইডি খুলে সেখান থেকে আমাকে রিকোয়েস্ট দেয়। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখিয়ে রাফিয়ার মনে ভয় ক্রিয়েট করে। আবিদ ভাই আর রেওয়াজ বেশ কয়েকটা ফেক আইডি খুলে আমার টাইমলাইনে পোস্টার কমেন্ট করতে থাকে। রাফিয়ার ভয় তীব্র রূপ নেয়। সে ছুটে আসে আমার কাছে, নিজের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাতে আরেকটা মেয়েকে না পড়তে হয় সেই শুভকামনা নিয়ে। কিন্তু সে জানত না সেটা ছিল তার জন্যই বানানো ফাঁদ। রাফিয়া যখন আমাকে অন্ধবিশ্বাস করে তার বিষাদময় রোমহর্ষক অতীত বর্ণনা করছিল, তখন আমার জামায় লাগানো হিডেন ক্যামেরায় সব রেকর্ড হচ্ছিল। আমার ফোন তার হাতে থাকায় সে ভুলেও কখনো ভাবেনি যে আমি কোনোভাবে তার কথা রেকর্ড করব। আবারও তার বিশ্বাসের সুযোগ নিয়ে আমি স্বার্থ হাসিল করলাম, তবে এবার ভালোর জন্যে। কিন্তু তাতেও খুব একটা কাজ হতো না। এই মামলার আরেকজন গুরুত্বপূর্ণ মহড়া ছিল দীপা আপু। দীপা আপু খুব ভালোভাবেই জানতেন আমি রেওয়াজের জন্য পাগল। উনি ভুল করেও আমার সামনে তাই মুখ খুলবেন না। সেজন্য রাজীবের নাম করে ওনাকে একটা চিঠি পাঠায়, যেখানে লেখা ছিল যদি এবার সে রেওয়াজের পক্ষ নেওয়ার চেষ্টা করে তবে তার পুরো পরিবারকে মেরে ফেলা হবে। আমরা জানতাম দীপা আপু অল্পেই ঘাবড়ে যাওয়ার মানুষ। তার এই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তাকে এই দাঁড়িয়ে এনে পৌঁছেছে। দীপা আপু চিঠি পেয়ে ক্লাস শেষ করে সোজা বাসার উদ্দেশ্যে রওনা হন। আমিও সুযোগ বুঝে আপুকে ফলো করে তার বাসায় পৌঁছে তার সব কথা রেকর্ড করে ফেলি। তারপরের ট্র্যাকটা খুব সোজা ছিল, রাজীবের ফোন চুরি করা। রাজীব প্রতিদিন রাতে পার্টি করে বাসায় ফিরত। মদ নেশা গাঞ্জায় বদলে থাকতো। এক গভীর রাতে সুযোগ বুঝে ওর গাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। মেয়ে দেখে রাজীব নিজেকে সামলাতে পারল না। মাঝরাতে জনশূন্য রাস্তায় আমাকে দেখে গাড়ি থামায় তার ড্রাইভার। রাজীবকে প্রলোভন দেখিয়ে ওকে অজ্ঞান করে ফোন চুরি করাটা আমার বাম হাতের ব্যাপার ছিল। প্রতিটা ঘটনায় রেওয়াজ প্রত্যক্ষভাবে আমার সাথে ছিল। দীপা আপুর বাসা থেকে শুরু করে প্রতিটা মুহূর্তে রেওয়াজ আমার নিরাপত্তা নিশ্চিত করেছে। এতটুকু বলেই থামলাম আমি। আমার সামনে বসে আছেন প্রক্টরিয়াল বডি। সবাই আমার কথা শুনে স্তম্ভিত হয়ে আছেন। কারো মুখে কোন ভাষা নেই। আমি জানি আমি কিছু আবেগী কথা বলে ফেলেছি, কিন্তু এই পুরো সত্যটাই আমার আবেগ আর ভালোবাসার উপরেই টিকে আছে। প্রক্টর স্যার চশমাটা খুলে দিয়ে সুস্থির সামনে এগিয়ে এসে বললেন, তুমি কি সব ঠিক বলছো? আমি হেসে জবাব দিলাম, স্যার এত কিছুর পরেও আপনি এই প্রশ্ন করছেন? প্রক্টর স্যার দম ফেলে বললেন, ঠিক আছে, তুমি এখন যেতে পারো। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন যে কোনো ঘটনা ভাইরাল হওয়া চোখের পলকের কাজ। রাজীবের ফোন থেকে পাওয়া মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ চ্যাট ছাড়াও আরও কিছু প্রমাণ ভাইরাল করে দেওয়া হয় ফেক আইডি থেকে। তারপরেই এসে দিবা আপুর ভিডিও। সেই সাথে ভাইরাল হয় রাফিয়ার কনফেশন। একসাথে সব প্রমাণ দেখে যেন সব মাথায় আকাশে এনে পড়ে। শুরু হয় আন্দোলন। একজন নিরপরাধ মানুষকে বিনা দোষে কাষ্ঠে ঝুলানোর শাস্তির বিরোধিতা। পরিস্থিতি শান্ত করতে কর্তৃপক্ষ জরুরি তদন্ত কমিটি গঠন করা হয়। উপস্থাপন করা হয় সব প্রমাণ। কিন্তু এতদিন পর এসব নিয়ে কে ঘাটাঘাটি করলো এ নিয়ে তারা সন্দেহান ছিলেন। তাই আগ বাড়িয়ে নিজ মুখেই সবকিছু জানিয়ে এলাম তাদের। সন্ধ্যা নেমে এসেছে চারদিকে। গোলাপি আভা ধীরে ধীরে বেগুনি রূপ ধারণ করে আধারে মিলিয়ে যাচ্ছে। পাখি ফিরে যাচ্ছে নীড়ে। দূর মসজিদ থেকে মুয়াজ্জিনের সুরেলা কণ্ঠে আজান শোনা যাচ্ছে। ও করে নামাজটা সেরে নিলাম। রেওয়াজের সাথে দেখা হওয়ার পর থেকে প্রতিটা মনোজাতেই আমি রেওয়াজকে চেয়েছিল।
তবে আজ চাওয়ার তীব্রতা বেশি, কারণ রেওয়াজ বলেছিল সে আমাকে হেল্প করবে যদি সে নির্দোষ প্রমাণ হয়, তবে সে আমাদের সম্পর্কের কথা চিন্তা করবে, নয়তো আমাকে চিরদিনের জন্য তাকে ভুলে যেতে হবে। রেওয়াজকে গেছে পাওয়ার অদম্য ইচ্ছা থেকে সেদিন আমি তার শর্তে রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে তীব্র ভয় জেঁকে বসেছে মনের মধ্যে। ফোনের টুনটান নোটিফিকেশনের শব্দে ধ্যান ভাঙল। ছোট্ট একটা মেসেজ, আসতে পারবে, জরুরি কথা আছে। ফোনটা পকেটে গুজে বেরিয়ে পড়লাম গন্তব্যের উদ্দেশ্যে। লেক পাড়ে এসে হাজির হয়েছি। আজকে জায়গাটা অন্যদিনের তুলনায় আধারাচ্ছন্ন। এক পা দুপা করে এগিয়ে যাচ্ছি সামনে। যতবার এখানে এসেছি আমি রেওয়াজকে চুমু এঁকেছি। সে পাথরের মূর্তির মতো নির্লিপ্তভাবে দাঁড়িয়ে থাকতো। আজকে তার ব্যতিক্রম হবে না জানি। কাছে এগিয়ে কাঁধে হাত রাখতেই রেওয়াজ পেছনে ফিরে আমার কোমর জড়িয়ে ঠোঁটে ঠোঁট ডুবাল। খুব যত্ন সহকারে আমার ঠোঁট দুটোকে নিজের আয়ত্তে করে নিল। তারপর শুষে নিতে থাকলো ভালোবাসা, তীব্র প্রতিবাদ, সব প্রমাণ আর তোমার সাক্ষীর পর কর্তৃপক্ষের কাছে আমার শাস্তি মওকুফ করা ছাড়া কোনো উপায় ছিল না। তাদের ভুলের জন্য তারা লিখিত ক্ষমা প্রার্থনা করেছে। আমি যেসব পরীক্ষা দিতে পারিনি সেগুলো আবার নেওয়া হবে। তুলে নেওয়া হয়েছে সব নিষেধাজ্ঞা। রাফিয়া আর দীপাকে পরিস্থিতি বিবেচনা করে সত্য জানা সত্ত্বেও তা গোপন করায় 6 মাসের বহিষ্কার করা হয়েছে। রাজীবের বিরুদ্ধে উঠে এসেছে আরও কয়েকটি ধর্ষণ আর অনৈতিক কাজের অভিযোগ। সবকিছু ঠিক হয়ে গেছে কায়া। এক নাগাড়ির কথাগুলো বলেই আমাকে জড়িয়ে ধরল সে। আমি হেসে বললাম, রেওয়াজ একটা জিনিস চাইব দিবে? তোমার জন্য তো জানো হাজির। আমার কপালে একটা চুমু খাবে? রেওয়াজ এসে আমার কপালে ঠোঁট ডুবাল। এতদিন পর আমি আবার রেওয়াজকে হাসতে দেখলাম, ওর প্রাণের ছলতাকে অনুভব করলাম। রেওয়াজ আমাকে পাশ ফিরিয়ে চোখ চেপে ধরল। কানে কানে ফিসফিস করে বলতে লাগলো, প্রথম দেখায় কাউকে ভালো লাগা ব্যাপারটা স্বাভাবিক, কিন্তু ভালোবাসা ব্যাপারটা অতিরঞ্জিত। তোমাকে প্রথম দেখায় ভালো লেগেছিল আমায়। তোমার সাথে দিন কাটিয়ে বুঝলাম তুমি মেয়েটা ঠিক তেমন যেমন আমি চেয়েছিলাম। কিন্তু তোমার সামনে এখনো অনেকটা পথ বাকি। তাই তোমাকে অপেক্ষার ঘড়ি ধরিয়ে দিয়ে সরে পড়লাম তোমার পথ থেকে। ভেবেছিলাম আর হয়তো কখনো তোমার দেখা পাবো না। এই কথাটা ভাবতেই হঠাৎ হঠাৎ কেমন যেন মন খারাপ হতে শুরু করলো। বুঝলাম ভালো লাগা এখন ভালোবাসায় রূপ নিয়েছে। ভেবেছিলাম খুঁজে বের করবো তোমায়, কিন্তু তার আগেই একটা ঝড় এসে সব এলোমেলো করে দিয়ে গেল। কায়া আমি হাল ছেড়ে দিয়েছিলাম। অপেক্ষার প্রহর আমার জন্য অনন্তকালের ছিল। কিন্তু তুমি আবার আমার জন্য আশার আলো হয়ে এলে। আমার নিষ্প্রাণ জীবনে সজীবতা আনলে। আমি চাইলেও আর তোমার থেকে দূরে থাকতে পারবো না। পারবো না আর অপেক্ষা করতে। কায়া আমাকে কি তুমি নিজের করে নিবে? কথাগুলো বলে রেওয়াজ আমার চোখ থেকে হাত সরালো। আমি মন্ত্রমুগ্ধের মতো সবকিছু দেখছি। চারদিকে আলোয় আলোকিত। সামনে অনেকগুলো মোমবাতি দিয়ে লেখা, আই লাভ ইউ কেয়া। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না আমার। আমি পেছনে ফিরে রেওয়াজকে জড়িয়ে ধরলাম। ধীর কণ্ঠে উচ্চারণ করলাম, ভালোবাসি। রেওয়াজ প্রত্যুত্তরে আমাকে গভীর ভালোবাসায় জড়িয়ে নিল। আজ থেকে সব প্রতীক্ষার সমাপ্তি ঘটল। আমার জীবন থেকে বিদায় নিল এক বিষাদময় অপেক্ষা। সমাপ্ত।